কোনো মানুষের জীবনই আগাগোড়া সুখের নয়। সমস্যা সংকট এগুলো ছাড়া জীবন সম্পূর্ণ নয়। এক অর্থে এরাই জীবনের কাঁটা এবং অলংকার, ঠিক গোলাপের মতো। আজকের গল্পটি ঠিক সেরকমই একটি গল্প। আমার আজকের নিবেদন লেখক দুলেন্দ্র ভৌমিকের লেখা গল্প শিউলি। শ্রোতা বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, গল্পটি আপনারা মন দিয়ে পুরোটা শুনবেন। আশা করছি নিরাশ হবেন না। তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের গল্প পাঠ। বনমালী ঘাটা এবং নবকুমার আটা দুজনেই দুজনের বন্ধু, কিন্তু দুজনেরই বেজায় মন খারাপ। এতই মন খারাপ যে কুমিরখালী গ্রামের অতি জাগ্রত দেবতা রক্ষাকালীর কাছে পরপর 3 দিন হতে দিয়েও কোনো সুরাহা হয়নি। যত রকম কালী মূর্তি আছে সব মূর্তির কাছেই দফায় দফায় প্রার্থনা জানিয়েও এখনো পর্যন্ত কোনো ফল হয়নি। কুমিরখালী গ্রামের এক তান্ত্রিক বলেছিলেন, ওরে বনমালী আর নবকুমার, তোরা দুজনে তো এক গোত্রের। একজন ঘাঁটা, অপরজন আটা। আটা ঘেঁটেই তো রুটি অর্থাৎ খাদ্য হয়। দেবতার কাছে আর্জি জানালে তুই কি ভাবিস সঙ্গে সঙ্গে তা পাশ হয়ে যাবে? এই মর্তধামেই দেখ না, রাইটার্সের এক ঘর থেকে আর এক ঘর বড় জোর কয়েক পা। একখানা ফাইল যেতে 1.5 মাস লেগে যায়। আর স্বর্গের দূরত্ব কি বিবাদীবাগ থেকে শিয়ালদা স্টেশন, আমাদের কুমিরখালী গ্রাম থেকে শিবতলা পর্যন্ত। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব নাকি 2,39,000 মাইল। কে যে কবে মেপেছিল তা জানি না। পৃথিবী টু মুন এখনও কোনো কুরিয়ার সার্ভিস চালু হয়নি। স্বর্গ চাঁদেরও উপরে। অত দূরে তোদের আপিল গিয়ে পৌঁছবে ঊর্ধ্বমুখী হাওয়ার সাহায্যে। হাওয়া উল্টোপাল্টা করলে তোদের প্রার্থনা চাঁদে ঠক্কর খেয়ে ঝড় ঝরিয়ে পৃথিবীরই কোনো অংশে ফিরে আসবে। এতক্ষণ পর বনমালী ঘাটা বলল, পৃথিবীর কোন অংশে ফিরে আসবে? নবকুমার আটা প্রশ্ন করল, এই কুমিরখালীতে আসার কি কোনো চান্স আছে? একদা তান্ত্রিক, বর্তমানে চায়ের দোকানদার কপিল চক্রবর্তী বললেন, বাপু হে, ভূগোল পড়নি? পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। ওই 1 ভাগ স্থলের কে যে হবেন অধিপতি, কে যে করবেন কর্তৃত্ব, তাই নিয়ে সেই পুরাকাল থেকে এখনো পর্যন্ত চলে আসছে মারামারি, কাটাকাটি, নানা রকমের ফন্দি আঁটা। বনমালী আর নবকুমার দুজনেই দুজনের দিকে বেজার মুখে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থাকলো। দুজনেই মনে মনে ভাবছিল, কপিল চক্রবর্তী কেমন ধারা তন্ত্র সাধক। তিনি নাকি এক ঘোর অমাবস্যার রাতে কুমিরখালীর শ্মশান থেকে ডিরেক্ট শ্মশানকালী মার আদেশ পেয়েছেন। বাবা কপিল, আমার আদেশ, তুমি তন্ত্র সাধক হও। তন্ত্রের মধ্যেই তোমার সঙ্গে আমার দেখা হবে। এই শ্মশানই হবে তোমার সাধন ভূমি। কি আর করা যায়, মাতৃ আজ্ঞা তো পালন করতে হবে। একা একা ভয় করত বলে সামনে কাঠের আগুন জ্বালিয়ে বসে নানা রকম চিৎকার করতে থাকেন। প্রবলভাবে গান বাজাতেন। চিৎকার এমনভাবে করতেন যেন কঠিন কোনো তন্ত্রমন্ত্র বলছেন। যেমন হঠাৎ বোম্মা কালী বলে বিকট চিৎকার করে উঠে বলতেন, কোনো বডিং ন আসন্তি, একলা ভয় বর্ধিতং নম
কালী করাল বদনী শ্মশানন চ গতি হইলম বম কালী। কখনো বা উদাত্ত কণ্ঠে গান ধরতেন, শ্মশানে জাগিছে শ্যামা, কিংবা নেচে নেচে আয় মা শ্যামা আমি যে তোর সঙ্গে যাব। গালে দাড়ি, হাতে লোহার ত্রিশূল, কপালে রক্তচন্দনের বড় ফোঁটা এবং সারা গায়ে ছাই মাখা, মানিয়েছিল ভালো। কিন্তু কে যে তাঁর নামে থানায় রিপোর্ট করল তা কপিলবাবু আজও জানেন না। একদিন থানার দারোগাবাবু 3 জন কনস্টেবল সমেত এসে শ্মশানকালীর মন্দিরের সামনে থেকে কপিলবাবুকে ধরে নিয়ে গেল। থানায় নিয়ে গিয়ে কপিলবাবুর কি হয়েছিল তা একমাত্র কপিলবাবু ছাড়া আর কেউ জানে না। কিন্তু 3 দিন পর যখন ফিরে এলেন, কুমিরখালির লোকেরা দেখল কপিল চক্রবর্তীর দাড়ি নিখুঁতভাবে কামানো, গোঁফও নেই, রক্তবসন লাল ফোঁটা উধাও, পরে আছেন কালো রঙের ফুল প্যান্ট আর হাওয়াই শার্ট। সবার জিজ্ঞাসার উত্তরে কপিল চক্রবর্তী বললেন, কে দারোগা, কে পুলিশ? যা হওয়ার তা শ্মশানকালী মার নির্দেশেই হয়েছে। আমার তন্ত্র সাধনার কোর্স পূর্ণ হওয়ার পর মা শ্মশানকালী আমার কেসটা পাঠালেন রক্ষাকালী মার দপ্তরে। তিনি তো জগৎকে রক্ষা করেন, একা আর পেরে উঠছেন না, তাই শুধু কুমিরখালি আর পাশের গ্রাম হরিখালি, এই 2টি গ্রাম দেখভালের দায়িত্ব আমায় নিতে বলেছেন। তাই ভাবছি 2টো গ্রামের সীমানা বরাবর একটা চায়ের দোকান করব। চায়ের দোকানটা আসল কথা নয়, আসল কথা মিটিং প্লেস। কপিলবাবুর কথা কেউ বিশ্বাস করল, কেউ বা করল না। সেই থেকে তার চায়ের দোকান রমরমিয়ে চলছে। কিন্তু কপিলবাবুর এই বৃত্তান্ত জেনে তো বনমালী আর নবকুমারের কোনো লাভ নেই। তাই তারা যেমন বিমর্ষ হয়ে বসেছিল তেমনভাবেই বসে রইল। কপিলবাবু 2 গেলাসে চা নিয়ে ওদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, চা খা, চা খেয়ে মনে বল আন, আর আমাকে সব খুলে বল। ওরা দুজনেই চায়ে চুমুক দিল। পরে নবকুমার আটা বলল, একটা বিশ্রী ঘটনা ঘটে যাওয়ার জন্য আমাদের দল গত বছর বিরাট লস খেয়েছে। এবছর এখনো পর্যন্ত কোনো বায়না তো দূরের কথা, কেউ আমাদের দলের নাম পর্যন্ত মুখে আনছে না। কপিলবাবু বললেন, বিশ্রী ঘটনাটা কেমন, কতখানি বিশ্রী? এবার নবকুমার বনমালী ঘাটার দিকে তাকিয়ে বলল, ঘাটাদা তুমি বলো। বনমালী বলতে শুরু করল, আমাদের নিজস্ব পেশাদার যাত্রা দল আছে। কাছে দূরে যেখান থেকেই বায়না আসে আমরা যাত্রাপালা করতে যাই। গত বছর গিয়েছি দক্ষিণ বারাসাতের নাইয়াচরকে, প্যান্ডেল ভর্তি, পালার নাম সীতেহরণ। কপিলবাবু সংশোধন করে দিয়ে বললেন, সীতেহরণ নয়, সীতাহরণ। বল তারপর কি হলো? বনমালী বলল, রাবণ এসে তো নির্বিঘ্নে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। এই সময় জটায়ু যুদ্ধে পরাজিত হচ্ছে দেখে আসরের চারদিক থেকে, জটায়ুদা তুমি একা নও, আমরা আছি, রাবণের পিণ্ডি চটকে দেব, নাইয়ার চকে নারী হরণ। কোথায় বেটা রাম? বাল্মীকি দাদু তো আগেই বলেছিলেন সোনার হরিণের পিছন দৌড়ে মরলে সেই ফাঁকে বেটা রাবণ এসে তোর বউকে নিয়ে কেটে পড়বে। কলকাতায় ভর দুপুরে ফ্ল্যাট বাড়িতে ডাকাতি হচ্ছে, আর এটা তো জঙ্গল। আমি রাবণের অভিনয় করছিলাম, আমায় আসরে ফেলে পেটালো। নবকুমার আটা বলল, একদল লোক আমায় ধরল গ্রিন রুমে,
এমন করলো যেন বারোয়ারি উৎসবে আটা মাখছে। দুটো লোক সীতাকে সান্ত্বনা দিয়ে বলল, তোমার কোথাও লাগেনি তো সীতামা? ভয় পেয়ে সীতা ওদের হাত ছাড়িয়ে দৌড় দিতেই সীতার পরনের শাড়ি চলে গেল ওদের হাতে। সীতার অঙ্গে আর নেই, আছে হাফ প্যান্ট। সীতা চরিত্রে অভিনয় করছিল রাখহরি গুছাইত। সে ওরে বাবা গো, আমাকে বাঁচাও বলতে বলতে পিছনের মাঠ দিয়ে দৌড়চ্ছে। হাফ প্যান্ট পরে একজন দৌড়চ্ছে, অথচ তার পিঠে লম্বমান বেনি। ব্যাস, শুরু হয়ে গেল ধুমধুমার কাণ্ড। একদল মাঠ দিয়ে দৌড়চ্ছে, কয়েকজন হনুমানের লেজে আগুন ধরিয়ে দিয়েছে, আর সেই লেজের আগুন থেকে হনুমান গ্রিন রুমে আগুন লাগিয়ে দিয়েছে। গোটা আসরে আগুন জ্বলছে। যে যেভাবে পারল দৌড়ে প্রাণ বাঁচাবার জন্য নানা দিকে দৌড়তে লাগলো। একেবারে লণ্ডভণ্ড অবস্থা। পুলিশ এলো, দমকল এলো। আমরা সবাই তখন আসর থেকে অনেক দূরে। তবে কে যে কোথায় তা জানি না। দিন তিনেক লাগলো সবাই আবার একত্র হতে। গত বছর 1 পয়সা কামাতে পারিনি। এবছর এখনো পর্যন্ত কোনো বায়না নেই। কি যে করি। কপিলবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, সমস্যা বা ঘটনা যাই বল, তা রীতিমতো বিশ্রী। তোদের এত বদনাম হয়ে গিয়েছে, সহজে কেউ বায়না করবে না। সেই দোষ খণ্ডন করার জন্য প্রথমে দলের নাম বদলে ফেল। দলের নাম দে এই পবিত্র গ্রামের নামে, কুমির অপেরা। আর জানবি, যে কোনো বিনোদন ব্যবসার মলাটি হলো ললাট। তোদের ক্ষেত্রে হচ্ছে যাত্রাপালার নাম। পালার নামটা যদি আকর্ষক হয়, তবে জানবি পালা আসরে যাওয়ার আগেই হিট। নবকুমার আটা বলল, আপনি যেমন দলের নাম ভেবেছেন, তেমন করে কি কোনো পালার নাম ভেবেছেন, যা শুনলেই দর্শক চমকে উঠবে? কপিলবাবু বললেন, শুধু চমকে উঠবে না, দর্শকের বাবা পর্যন্ত চমকাতে থাকবে। লাগাতার ভূমিকম্পের মতো থেকে থেকেই চমকাবে। প্রথমে পালাটার নাম দে বউ পাগল স্বামী ছাগল। দ্বিতীয়টার নাম দে মা দাসী বউ বিলাসী। দুটোই অ্যাকশনধর্মী সামাজিক পালা, বাজার কাঁপিয়ে দেবে। মা রক্ষাকালীর নাম করে ঝাঁপিয়ে পড়। নবকুমার আর বনমালী দুজনে দুজনের দিকে তাকালো। তারপর উঠে আসার পর রাস্তায় বনমালী বলল, নাম দুটো বেড়ে হয়েছে, পাবলিক খাবে বলে মনে হচ্ছে। তোমার কি মত? নবকুমার উত্তর দিল, আমারও তাই মত। তবে স্ত্রী চরিত্রে এখন আর বেটা ছেলে চলবে না, দলে মহিলা শিল্পী চাই। গঙ্গাপদকে মিস গঙ্গা, বিলাস দত্তকে মিস মায়া বলে চালাবার যুগ এখন আর নেই। এখন সত্যিকারের মিস চাই। দুজনে বাড়িতে এসে নতুন দল গড়ার বিষয়ে ভাবতে লাগলো। দলের নাম যেহেতু কুমির অপেরা, তাই পোস্টারে একটা কুমিরের ছবিও রাখা হলো। লোকের মনে হলো এই পালায় বোধহয় কুমিরও আছে। কুমির নিয়ে এত কৌতূহল, এত জিজ্ঞাসা যে ঘাটা আর বন্ধু আটার মনে হলো সত্যি একটা কুমির রাখলে মন্দ হয় না। কিন্তু কপিলবাবুর কড়া হুকুম, কোনো জন্তু জানোয়ার পালায় রাখলে হবে না, তাতে কখন কি বিপদ হয় কে জানে। অতএব নবকুমার ও বনমালীর ইচ্ছা থাকা সত্ত্বেও পালায় কুমির রাখা গেল না। রোজই পালার মহড়া চলছে। দলের নতুন নাম এবং পালার নাম শুনে বায়না করার লোকও যাতায়াত শুরু করেছে। সবাই জানতে চায়, বউ পাগল স্বামী ছাগল পালায় গান কখানা, ফাইট আছে কি না। অন্য পালা সম্পর্কেও ব্যাপক খোঁজ খবর চলছে। দিব্যি চলছিল।
হঠাৎ একদিন বাঁশপোতা গ্রামে যাত্রা করতে গিয়ে মহা গোল বাঁধল। যাত্রার মাঝামাঝি সময় মা দাসী বউ বিলাসী পালার নায়ক খুব টেম্পোর মাথায় বউকে বলছে, তুমি আমার অর্ধাঙ্গিনী হতে পারো, কিন্তু মা তোমার চেয়েও বড়, মা স্বর্গের মতো। আমি আজ চলে যাচ্ছি, কিন্তু একদিন ফিরে আসব। সেদিন আমি এত ধনরত্ন এনে মায়ের পায়ে অঞ্জলি দেব যে তোমার টেরা বাবার চোখ সোজা হয়ে যাবে। মা, মাগো, চললাম। তোমার দাসীগিরি ঘুচিয়ে আমি আমার বউকে দাসী করব, তোমার চরণ দাসী। এই অট্টহাস্য দিয়ে নায়ক নবকুমার পড়ল উল্টো দিকে। দুজনেই মূর্ছিত। দুজনকে ধরাধরি করে গ্রিন রুমে নিয়ে যাওয়া হলো। তবে দুজনের কেউই বিশেষ বিচলিত হলো না, কেননা যাত্রার আসরে এমন ঘটনা কখনো সখনো ঘটে যায়। দশাননের নিজের মাথাটি ছাড়া বাকি 9খানা মাথাই পিসবোর্ডের। মাথা লাগাবার সময় ড্রেসার বারবার বলে দিয়েছিলেন, বনমালীবাবু, ঘাড়ের মুভমেন্ট যত কম পারেন তাই করবেন। কিন্তু আসরে গিয়ে ঘাটার আর সেসব কথা মনে ছিল না। সে বীর দর্পে, আমি লঙ্কেশ্বর রাবণ, আমার সম্মুখ সমরে দ্বন্দ্বে আহ্বান করে তুচ্ছ এক বনবাসী ভিখারি, বড়ই হাসি পায়। এবার নিজের বুকে বিরাট চাপড় মেরে অট্টহাস্য করে উঠতেই 9খানা পিসবোর্ডের মাথা প্রথমে পিঠের দিকে ঝুলে পড়ল, তারপর খুলে পড়ল আসরে। আসরে হাসির রোল ওঠার আগেই বনমালী ঘাটা বলে উঠল, দশাননের কী বা প্রয়োজন? রামের সাথে লড়িবার তরে এক আননি কাফি হ্যায়। আসরে তখন হাসির জায়গায় হাততালি পড়তে লাগলো। কপিলবাবুর পরামর্শ অনুযায়ী এবারের বাজারে কুমির অপেরার বেশ নামযশ হলো, টাকাও রোজগার হলো বেশ ভালো। তাই যাত্রার হ্যান্ডবিলে এবং দৃশ্যসূচি ছাপার কাগজে লিখতেই হলো, প্রধান উপদেষ্টা শ্রী কপিল চক্রবর্তী, প্রাক্তন তান্ত্রিক। কপিল চক্রবর্তী বলেই দিয়েছিলেন, যাত্রার আসরে অভিনয় চলাকালীন অনেক রকমের ঘটনা ঘটে যায়, তাতে ঘাবড়ালে চলে না, বরং তাকে ম্যানেজ করতে পারলেই কাজের কাজ হয়। থিয়েটারে সুবিধে হচ্ছে ড্রপ সিন ফেলে দিয়ে ম্যানেজ করা যায়, যাত্রার আসরে ড্রপ সিন কোথায়? একবার ঘোড়াডাঙ্গায় ভীম শূন্যে গদা ঘুরিয়ে আস্ফালন করতে গিয়ে গদা হাত থেকে ছুটে গিয়ে পড়বিত পর বিডিও সাহেবের মাথায় গিয়ে পড়ল। বিডিও সাহেবের ছিল মাথা জোড়া টাক। সেই টাকে গিয়ে গদাখানা পড়তেই, কোন ব্যাটা গদা মারল? অ্যারেস্ট হিম, অ্যারেস্ট হিম! ওরে বাবারে, মাথাটা গেল রে! পুলিশ, যাত্রা বন্ধ করে দাও, গদাধারীকে অ্যারেস্ট করো! উফ বাবা গো! উনি বলছেন আর টাকে হাত বোলাচ্ছেন। পুলিশ এসে গদাধারী ভীমের খোঁজ করতে লাগলো। এই কাণ্ডের পর ভীম আর ত্রিসীমানায় থাকে। সেই থেকে ভীম ঘোড়াডাঙ্গা ছাড়া। কে নাকি দেখেছে অক্ষয় বারুই অর্থাৎ ভীম নাকি চন্দননগরে অটো চালাচ্ছে। কপিল চক্রবর্তীর কথায় বনমালী ও নবকুমার দুজনেই ভরসা পেল। আসলে যাত্রা বা থিয়েটার করা হলো একটা নেশা। বনমালী ঘাটা আর নবকুমার আটার কাছে এই যাত্রা করাটাও সেই রকম নেশা। ওদের জমি জমা অনেক ছিল, কিন্তু তার কিছু কিছু বিক্রি করতে করতে এখন আর আগের মতো অত জমি জমা নেই। সব টাকাই গিয়েছে যাত্রা দলের পিছনে। দল গড়তে তো গোড়ার দিকে টাকা লাগে,
তবু মন্দের ভালো এবার দুটো পালাই মোটামুটি হিট। দলেও পরিবর্তন হয়েছে, স্ত্রী চরিত্রে আর ছেলেদের পরচুল লাগিয়ে অভিনয় করতে হয় না, মেয়েদের চরিত্রে মেয়েরাই অভিনয় করে। এই খরচটা বেড়েছে। কুমির অপেরার নামডাক বাড়তেই দিকে দিকে বনমালী আর নবকুমারের নাম ছড়িয়ে পড়ল। কাছের এবং দূরের আত্মীয় স্বজন যারা ছিলেন এবং ততদিন যারা কোনো খোঁজখবর রাখতেন না, বাড়িতে আসা তো দূরের কথা, কোশমিনকালে একখানা চিঠি দিয়েও খোঁজ নিতেন না, এবার তাদের যোগাযোগ বেড়ে গেল। প্রথমে এলেন বনমালীর সেই জ্যাঠা, নাম দীনবন্ধু ঘাঁটা। বনমালীর বাবা অনাথ বন্ধু ঘাঁটা মারা যাওয়ার পর বনমালী হাঁসখালিতে গিয়েছিল জ্যাঠাকে খবর দিতে। জ্যাঠার আছে একখানা গম ভাঙানোর কল, চালের দোকান আর বন্ধকি কারবার, রোজগারপাতি বেশ ভালো। বনমালীর মুখে নিজের ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে তিনি প্রথমেই বনমালীর দিকে আঙুল তুলে বলেছিলেন, দুঃসংবাদ শোনালে, তবে পৃথিবীতে কেউই অমর নয়। আমার কাছে পরামর্শ চাও তো পাবে, কিন্তু টাকা পয়সা চেও না, ওসব আমি দিতে পারবো না। বনমালীও ছেড়ে দেওয়ার লোক নয়। সে বলেছিল, আপনার পরামর্শ আপনার কাছে রাখুন, টাকা পয়সার জন্য আসিনি, শুধু বলতে এসেছি আমার বাবার মৃত্যুতে আপনি কোনো অসৌচ পালন করবেন না, তাতে বাবার আত্মা শান্তি পাবে না। এরপর বনমালী আর দাঁড়ায়নি। সেই জ্যাঠা অর্থাৎ দীনবন্ধু ঘাঁটা বাড়ির উঠোনে পা দিয়েই বললেন, কই রে বনমালী, কেমন আছিস? কতকাল যে তোকে দেখিনি। অনাথের মৃত্যুতে এত ভেঙে পড়েছিলাম যে কারো সঙ্গে যোগাযোগ রাখতে ইচ্ছে হতো না। বনমালী ঘর থেকে বেরোতে বেরোতে জ্যাঠাকে দেখে বলল, ভেঙে পড়েছিলেন তা আজ 11 বছর পর সেই ভাঙা জোড়া লাগলো কেমন করে? দীনবন্ধু বললেন, সে কথা আর বলিস নে বাবা, আছি তো কিছুদিন পরে এক সময় ধীরে সুস্থে বলা যাবে। বনমালী মনে মনে প্রমাদ গুনল। একটু তাড়া ছিল বলে তখনই সে বাড়ি থেকে বেরিয়ে গেল। কপিল চক্রবর্তীর চায়ের দোকানে গিয়ে দেখল নবকুমার বেজার মুখে বসে আছে। কপিল চক্রবর্তী দোকানে নেই। কপিলদার সহকারী বাবলু নামের ছেলেটা দোকান চালাচ্ছে। বনমালীকে দেখে বাবলু বলল, দাদা দোকানে নেই। বনমালী বলল, নেই সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু গিয়েছে কোথায়? বাবলু উত্তর দিল, তা জানি না, কিছু বলে যায়নি। বনমালী এবার নবকুমারের পাশে বসতে যাওয়ার আগে নবকুমার বলল, আমাকেও নামতার মতো একই কথা বলে যেতে হচ্ছে। বনমালী বলল, তোর কি হয়েছে, মুখটা অমন করে বসে আছিস কেন? আর বলিস না ভাই, কোথা থেকে আমার এক পিসি ভোরবেলায় এসে হাজির। আমার বাবার কোনো বোন ছিল এ কথা বাবা মা দুজনের কারোর মুখে কোনো দিনও শুনিনি। দূর সম্পর্কের বোনও ছিলেন না, থাকলে জানতে পারতাম, পাড়াতুতো হলেও হতে পারে। জীবনে যাকে দেখিনি, নাম শুনিনি, সেই পিসি আমার বাড়িতে গ্যাঁট হয়ে বসে আমার বউয়ের উপর হুকুম চালিয়ে যাচ্ছেন। এখন কি যে করি। বনমালী বলল, তোর অচেনা পিসি আর আমার চেনা জ্যাঠামশাই, সেই জন্যেই তো কপিলদার কাছে আসা। নবকুমার বলল, আমার বউ পরিষ্কার বলে দিয়েছে, 3 দিনের মধ্যে পিসিকে বিদেয় করো, নইলে আমি বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ি মানে সেই গোবরডাঙ্গা। বনমালী বলল, তোকে তবু 72 ঘন্টা সময় দিয়েছে, আমার তো মোটে 48 ঘন্টা। দোকানের খদ্দেরদের বাবলু চা করে দিচ্ছিল। বাবলুর হাতে দুবার চা খাওয়া হয়ে যাওয়ার পর কপিলদা এলেন। ওদের দুজনকে দেখে বললেন, কি ব্যাপার, মানিকজোর যে হাজির? বনমালী বলল, ভীষণ সমস্যা।
কপিলদা বললেন, সমস্যা ছাড়া তো দেখা পাওয়া যায় না তোদের। সমস্যার কথা পরে শুনবো, এবার আমার কথা শোন। দারুণ একটা প্ল্যান মাথায় এসেছে। গন্ডগোল না করে ঠিকঠাক মতো করতে পারলে মোটা টাকা কামাই হবে। নবকুমার বলল, প্ল্যানটা কি? আমাদের কি করতে হবে? কপিলবাবু বললেন, এত খোলামেলা জায়গায় সেসব কথা আলোচনা করা ঠিক হবে না। আজ রাতে আমার বাড়িতে আসবি, আমার সাধন কক্ষে বসে সব আলোচনা করব। বনমালী বলল, পুলিশের মার খেয়ে আপনার তন্ত্র সাধনা তো কবেই ঘুচে গিয়েছে, এখন আর সাধন কক্ষের দরকার কিসের জন্যে? কপিলবাবু বললেন, ওরে বোকা, কলেজে পড়ার পাঠ মিটে গেলে কলেজ থেকে পাওয়া বিএড ডিগ্রি কি লুপ্ত হয়ে যায়? তন্ত্র বিশেষ কারণে আমাকে ছেড়েছে, আমি কিন্তু তন্ত্র ছাড়িনি। তন্ত্র ছাড়া কি মুখের কথা? কেউ বাইরে তান্ত্রিক, কেউ অন্তরে। আমি অন্তরে এখনও তন্ত্র সাধক। সেই সাধনার জোরে আমি এখনও কুমিরখালি গ্রামে প্রবল ভূমিকম্প করতে পারি। জঙ্গলের জন্তু জানোয়ার কীট পতঙ্গাদিকে কুমিরখালি ছাড়া করতে পারি আমি। কথা শেষ হওয়ার আগেই বনমালী আর নবকুমার দুজনেই একসঙ্গে ডাইভ দিয়ে কপিলবাবুর পায়ের উপর পড়ে বলল, জঙ্গলের জন্তু জানোয়ার কীট পতঙ্গ তাদের প্রয়োজন আছে, অত কিছু করার দরকার নেই। আপনি শুধু আমার জ্যাঠা দীনবন্ধু ঘাটা আর নবকুমারের অচেনা ভুতুরে পিসির হাত থেকে রক্ষা করুন। দোহাই কপিলদা, একটা বিহিত করুন। কপিল চক্রবর্তী দুজনের দিকে তাকিয়ে প্রথমে হাসলেন, পরে কাশলেন, তারপর কাশতে কাশতে বললেন, নো চিন্তা ডু ফুর্তি, মুশকিল আসান আমার হাতে। বনমালী অত্যন্ত কাতর কণ্ঠে বলল, যা করবার তাড়াতাড়ি করুন, 48 ঘন্টা মাত্র সময়, তার মধ্যে বিহিত না হলে আমাকে গৃহত্যাগ করতে হবে। নবকুমার বলল, আমার সময় 72 ঘন্টা হলেও কোনো বিশ্বাস নেই। পিসির অত্যাচারে 72 ঘন্টা সময়সীমার আগেই হয়তো আমার স্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। তাই যদি হয় তাহলে কুমির অপেরার কি হবে? একেবারে পথে বসে যাবে। কপিল চক্রবর্তী হাত তুলে অভয় দেওয়ার ভঙ্গিতে বললেন, অত চিন্তা করার কিছু নেই। তোদের যাত্রা দলের মেকআপ ম্যান গৌরাঙ্গ নন্দী আর ড্রেসারকে নিয়ে আজ সন্ধ্যের দিকে আমার বাড়িতে আয়। এইটুকু বলেই থেমে গিয়ে বললেন, না না, দরকার নেই, ও জিনিস আমার আছে। বনমালী বলল, কি জিনিস কপিলদা? কপিলবাবু বললেন, ও কিছু নয়, সব জিনিস আগে থেকে জানতে নেই, তোরা সন্ধ্যের আগে চলে আসিস। ওরা দুজনে চায়ের দোকান থেকে উঠল, কিন্তু মনে শান্তি নেই। কেননা কপিলদার উপর ভরসা করা ছাড়া উপায় নেই, অথচ তিনি যে কোনো ভোজবাজি দেখিয়ে সমস্যার সমাধান করে দেবেন এতখানি ভরসাও করতে পারছে না। দুজনের কেউই বাড়ি গেল না। দুপুরবেলা বনমালীর জ্যাঠা হুকুম দিয়ে রেখেছেন, বনমালী, বিকেলবেলা খান কয়েক কড়াইশুটির গরম কচুরি আর খান দুয়েক রসমাধুরী কিনে খাওয়াস তো। তোদের এখানকার রসমাধুরীর বেশ নাম ডাক আছে শুনলাম। বনমালী মনে মনে ভাবল, কুমিরখালির রসমাধুরীর সুনাম তার জ্যাঠার কানে কবে পৌঁছল সে নিজেই তো জানে না। ওদিকে নবকুমারের অচেনা পিসির ফরমাস, ওরে নবু, কতকালে ছানার পায়েস খাই না। তোর বউ তো এসব করতে পারে না, বাপের বাড়িতে এসব শিক্ষা পায়নি। এখন তো দোকানে কিনতে পাওয়া যায়, আসার সময় কিনে আনিস। চেনা জ্যাঠা আর অচেনা পিসির বায়নার হাত থেকে বাঁচতে কেউই আর সহসা বাড়ির দিকে পা বাড়ালো না। খানিক এদিক ওদিক ঘোরাঘুরি করে সন্ধে হওয়ার মুখে মুখে কপিল চক্রবর্তীর বাড়িতে এলো। সঙ্গে তাদের কুমির অপেরার মেকআপ ম্যান গৌরাঙ্গ নন্দী আর ড্রেসার জয়ন্ত মণ্ডল।
কপিল চক্রবর্তীকে দেখে মনে হলো তিনি যেন ওদের অপেক্ষাতেই বসেছিলেন। বনমালী আর নবকুমারকে চোখের ইঙ্গিতে বসতে বলে মেকআপম্যান আর ড্রেসারের দিকে তাকিয়ে চোখের ইশারায় বনমালীকে প্রশ্ন করলেন, এরা কারা? বনমালী বলল, এর নাম গৌরাঙ্গ নন্দী, কুমির অপেরার মেকআপম্যান, আর ইনি জয়ন্ত মণ্ডল, ড্রেসার। কপিল চক্রবর্তী দুজনের দিকে তাকিয়ে বললেন, এখানে নয়, আমার সাধন কক্ষে আয়। কপিলবাবুর পিছন পিছন ওরা চারজন সাধন কক্ষে এসে চারজনেই বিষম চমকে উঠল। একটি বেদিতে সিঁদুর মাখা একটি ত্রিশূল, রক্ত মাখা একটি খাঁড়া, খান কয়েক নরমুণ্ড। সেই নরমুণ্ডগুলোর মাথায় প্রদীপ জ্বলছে। একটি বড় সাইজের নরমুণ্ডের দুটি বড় বড় চোখের শূন্য কোটরে জ্বলছে লাল রঙের মোটা মোমবাতি। মোমবাতির লাল রং গলে গলে এমনভাবে গাল বেয়ে নামছে যেন নরমুণ্ডের দু গাল বেয়ে রক্তের ধারা বইছে। গোটা ঘর ধোঁয়ায় আচ্ছন্ন। অন্ধকার আকাশে বিদ্যুৎ চমকের মতো অন্ধকার ঘর থেকে থেকে নানা বর্ণের আলো জ্বলছে। কপিল চক্রবর্তী অদ্ভুত গলায় বললেন, আসনে বসে পড়। তরাইয়ের জঙ্গলের মধ্যে যে ময়াল সাপটি আমাকে ঘিরে থাকতো, সেই ময়ালটি একদিন মারা যায়। তার নরম চামড়া দিয়ে এই আসন তৈরি। বসে পড়। কুমির অপেরার মেকআপম্যান এবং ড্রেসার কপিলবাবুর ভয়ে সবে বসতে যাচ্ছিল। যেই না ময়াল সাপের কথা শুনল, তৎক্ষণাৎ দুজনেই আর্তনাদ করে লাফিয়ে উঠে বনমালী ও নবকুমারকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, হাঁটাদা, আটাদা, আমাদের বাড়ি পাঠিয়ে দিন, জল তেষ্টা পাচ্ছে, বাড়ি যাব, কি হবে আমাদের? কপিলবাবু হতাশ গলায় বলে উঠলেন, এ তোরা কেমন লোক নিয়ে এলি? আমার সাধন কক্ষে ঢুকেই মূর্ছা যাওয়ার জোগাড়? এই গ্রামে কি সাহসী যুবকের আকাল পড়ল? আমার তো শুধু সাহসী হলে চলবে না, সেই সঙ্গে অন্য গুণও চাই। কিন্তু কপিলবাবু থামলেন। বনমালী বলল, কিন্তু বলে থামলেন কেন? আমার হাতে তো মোটে 48 ঘন্টা সময় যাচ্ছে আর আমার প্রেশার বাড়ছে। কপিলবাবু বললেন, ধাক্কা দিয়ে দেখ এখনো জ্যান্ত আছে কি না। নবকুমার বলল, আমাদের কি হবে? কপিলবাবু দুজনের দিকে তাকিয়ে বললেন, সমস্যার সমাধান অবশ্যই হবে, তবে সময় বড্ড কম। সময় একটু বাড়াতে হবে। বৌমাদের আরও একটু ধৈর্য ধরতে বল। তাছাড়া এসব কাজে তড়িঘড়ি করা ঠিক হবে না। বনমালী আর নবকুমার ভেবেই পেল না এসব কাজ মানে কি কাজ, কি করতে চাইছেন কপিলদা। সেদিন রাত করে বাড়ি ফিরে দুজনেই বউকে জিজ্ঞেস করল, উনি ঘুমিয়ে পড়েছেন তো? বনমালীর বউ বলল, বার তিনেক তোমার খোঁজ করে রাগে গজগজ করতে করতে ঘুমিয়ে পড়েছেন। একই প্রশ্নের উত্তরে নবকুমারের বউ বলল, ছানার পায়েসের সঙ্গে এখন রাবড়ি যোগ হয়েছে। নবকুমার বলল, এখন কি ঘুমিয়েছেন? নবকুমারের বউ উত্তর দেওয়ার আগেই পাশের ঘর থেকে পিসির গলার আওয়াজ এলো, নব, এলি, রসমাধুরী এনেছিস তো? আগামীকাল মনে করে 1/2 কিলো রাবড়ি আনিস তো। নবকুমার কোনো কথা না বলে নিজের বাড়িতে নিজের ঘরেই চোরের মতো ঢুকে পড়ল। বউদের ধৈর্য ধরতে বলা হলো। ইতিমধ্যেই নবকুমার আর বনমালীর সময়সীমা পার হয়ে গেল। কপিলদার শেখানো কথা, যে সয় সেই রয়, অতএব ধৈর্যের কোনো বিকল্প নেই। কড়াইশুঁটির কচুরি আর রসমাধুরী কেনা নিত্যই চলছে। নবকুমারের পিসি ছানার পায়েস ছেড়ে রাবড়ির দিকে সেই যে ঝুঁকেছেন, তার থেকে আর নিস্তার নেই।
এই বয়সে এত মিষ্টি খাচ্ছেন, অথচ কোনো রকমে ডায়াবেটিসের লক্ষণ নেই। মনে মনে অস্থির হলেও বনমালী আর নবকুমার কিছুই বলতে পারছে না। কপিলদা যে কী করছেন এবং আদৌ কিছু করছেন কি না সে কথা জিজ্ঞেস করার সাহস নেই। কোথা থেকে দুটো ছেলে জোগাড় হয়েছে, কপিলদাই জোগাড় করেছেন। কপিলদার ভাষায় সত্যিকারের সাহসী ছেলে, এমন ছেলেই তো খুঁজছিলাম। নবকুমার প্রশ্ন করল, কোথায় পেলেন? কপিলদা বললেন, ওরে, এ জিনিস কি পথে ঘাটে থাকে রে, এদের খুঁজে নিতে হয়। শ্মশানকালীর মন্দিরে 2-4 বার দেখা হয়েছে, শেষ দেখা থানার লকআপে। মায়ের ইচ্ছে আমার কাছে পাঠালেন। ওদের কাজে পাঠাবার আগে কিছু প্রশিক্ষণ দরকার। একেবারে তৈরি ছেলে। ভর দুপুরে সদরে রাস্তার উপরে ব্যাংকে ছোট্ট একটা অপারেশন চালিয়ে 1 হাত্তায় 1.5 লাখ লুটে নিল। এবার দেখ কেমন খেল দেখায়। এই বলেই কপিলদা দুজনের দিকে তাকিয়ে বললেন, তোর চেনা জ্যাঠা আর অচেনা পিসির হার্টের কন্ডিশন কেমন? বেশ স্ট্রং তো? নবকুমার উত্তর দিল, তা জানি না, কিন্তু আমাদের দুজনের হার্টের অবস্থা খুব সন্তোষজনক নয়। যে কোনো মুহূর্তে বিশ্রী একটা কিছু ঘটে যেতে পারে। বনমালী বলল, আগামীকাল আবার রথতলার বাজারে আমাদের পালার বায়না আছে। কপিলদা জিজ্ঞেস করলেন, কোন পালা? নবকুমার উত্তর দিল, প্রথম পালাটা, যার নাম বউ পাগল স্বামী ছাগল। কপিলদা বললেন, নামটা তো আমারই দেওয়া। যাত্রা শেষ করে তোদের ফিরে আসতে আসতে মনে হয় রাত 12টা কি 12:30 হবে। ঠিক মধ্যরাতেই তোদের দরকার হবে। আয়, আমার সাধন কক্ষে আয়, তোদেরও একটু ট্রেনিং দরকার। দুজনেই পরস্পরের দিকে তাকিয়ে সাধন কক্ষের দিকে পা বাড়ালো। কপিল চক্রবর্তীর সাধন কক্ষের সঙ্গে বনমালী আর নবকুমারের আগেই বার কয়েক পরিচয় হয়েছে। এবার গিয়ে দেখল একটা দেওয়ালে খান কয়েক বিচিত্র জামা ঝুলছে। কালো রঙের ঢোলা হাতা জামা, জামার বুকে সাদা সাদা দাগ টানা। দেখলে মনে হবে বুকের হাড়, অর্থাৎ বুকের পাঁজরা। কয়েকটা নরমুণ্ডের কঙ্কালের মুখোশ। এত জিনিস দিয়ে কি হবে নবকুমার মনে মনে ভাবল। আমার পিসি না হয় অচেনা, কিন্তু বনমালীর জ্যাঠা তো অচেনা নন। অনাথ বন্ধু ঘাটার আপন দাদা দীনবন্ধু ঘাটা। যদি তার কিছু হয় তাহলে বড়ই খারাপ ব্যাপার হবে। কিন্তু ভাবনাটা এই কিন্তুতে এসে থেমে গেল। নবকুমার কপিলদার দিকে তাকালো, কিন্তু তার মুখ দেখে বোঝা দায় তিনি কি ভাবছেন। কপিলদা জয় মা কালী কলকাতা ওয়ালি বলে দুজনের দিকে তাকিয়ে বললেন, তোরা পালা শেষ করে যে যার বাড়ির সামনে এসে দাঁড়াবি আমার শেষ নির্দেশের আশায়। তারপর সেই নির্দেশ মতো কাজ করতে হবে। বনমালী আর নবকুমার চলে গেল। আজকের পালার পয়লা দৃশ্যেই বনমালীকে দরকার। অতএব দেরি হলে চলবে না। রথতলা বাজারের দর্শক খুশি হলে আসরে কালী পটকা ছোড়ে, আর খারাপ লাগলে উড়ন তুবড়ি ছোড়ে। দর্শকদের এই স্বভাবের জন্য রথতলা বাজারে কেউ প্যান্ডেল করতে চায় না। প্রতি বছর প্যান্ডেল করার জন্য নতুন নতুন ডেকোরেটার্স আসে। পরপর 2 বছর প্যান্ডেল করেছে এমন লোক কেউ নেই। কপিলদা কী করতে চাইছেন এবং শেষ পর্যন্ত কী করবেন সেটা ভাবতে ভাবতে বউ পাগল স্বামী ছাগল পালার অভিনয় শুরু হলো। বউয়ের হাতে লাঞ্ছিতা মায়ের কান্না শুনে ছেলে বলবে, মা, তোমার চোখে জল কেন? আমার বউয়ের জন্য, আমার বউ পাগল। তখন মার প্রশ্ন, কিন্তু তুই কি আমার ছাগল ছেলে?
এই সময় দু হাত দিয়ে কান চাপা দিয়ে নবকুমার বলবে, না মা না, আমি ছাগল নই, আমি তোমারই ছেলে, অচিরেই প্রতিকার করব। কিন্তু বলবার সময় নবকুমার বলে উঠল, পিসি, তুমি না গেলে আমিও পাগল হব। বউ আমাকে পেটাবে। কপিলদার সাধ্য কি বউয়ের ভাইদের হাত থেকে আমাকে রক্ষা করেন? তুমি কেটে পড়ে আমাকে বাঁচাও। মায়ের চরিত্রে যিনি ছিলেন, যাত্রার পোস্টারে যাকে বলা হতো লাবণ্যময়ী মিস প্রতিমা, তিনি এমন রেগে গেলেন যে পরনের শাড়িটা একটু উঁচু করে তুলে ধরে ক্রোধে চিৎকার করে বলে উঠলেন, তুই ছাগল, বংশের কুলাঙ্গার, এ মাসে মাইনে না বাড়ালে। বিপদ বুঝে বাজনদাররা এত জোরে মিউজিক বাজাতে শুরু করলো যে আর কোনো কথা শোনা গেল না। কোনো রকমে অবস্থা সামাল দিয়ে যাত্রা শেষ হলো। বনমালী আর নবকুমার যাত্রা শেষ করেই নিজেদের বাড়ির দিকে ছুটল। এখনও জানে না তাদের জন্য কপিলদার কী নির্দেশ অপেক্ষা করছে। দুজনে রাস্তার মোড়ে এসে দুদিকে গেল। নবকুমার নিজের বাড়ির সদর দরজার সামনে এসে দেখল সদর দরজা খোলা। তার বউ বারান্দার এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, আর বারান্দার উপর ধপ ধপ করে পায়চারি করছেন তার পিসিমা, হাতে একটা আঁশ বটি। উঠোন জুড়ে থই থই করছে ঘন অন্ধকার। ঠিক এই রকম সময় একজোড়া কঙ্কাল নাচতে নাচতে দরজা দিয়ে উঠোনের মধ্যে এলো। অন্ধকারে ভয় পাওয়ার মতো ব্যাপার। কপিলদার নির্দেশ মতো বলল, ও পিসি, এরা কারা? অন্ধকারে একটি কঙ্কাল বলে উঠল, চিনতে পাচ্ছিস না? আমি তোর পিসে মশাই, তোর পিসি ক্ষান্তমণিকে নিতে এসেছি। তোর পিসিকে বটি ফেলে তৈরি হতে বল। আমি এখন যমরাজের দপ্তরে কাজ করি। অফিস বড় করা, ঠিক মতো কাজ না করলেই ভিআরএস দিয়ে দেবে। তাহলে অনন্তকালে ধরে আরশোলা ধরতে হবে। আরশোলাই তো আদি প্রাণী। আর কি করতে হবে জানো? পিসি কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন, কি করতে হবে? সেই কঙ্কাল উত্তর দিল, শামুকের দাঁত গুনতে হবে। বেঁচে থাকতে কি জানতাম? 14,175টি দাঁত 135টি পাটিতে সাজানো থাকে। পিসির প্রশ্ন, স্বর্গেও কি শামুক আরশোলা আছে? কঙ্কাল উত্তর দিল, তুমি স্বর্গে যাচ্ছ এমনটা ভাবলে কেমন করে? আগে নরকে যাও, ভালো কাজকর্ম করো। নিজেকে স্বর্গের উপযুক্ত তৈরি করতে পারলেই স্বর্গে যাওয়ার পাসপোর্ট ও ভিসা দুই পাবে। স্বর্গে বিভিন্ন লোকের জন্য বিভিন্ন রকমের আবাসন আছে। স্বর্গেও তো ফ্ল্যাট কালচার শুরু হয়ে গিয়েছে। খান কয়েক প্রমোটার কাজ শুরু করেছে। তবে প্ল্যান পাস করার দপ্তরের প্রধান হচ্ছেন শ্রী শ্রী বিশ্বকর্মাজি, বহুত কড়া লোক। পিসি বললেন, ওগো, তুমি যদি আমার স্বামী হও তাহলে তুমি বলে দাও, আমি তো এখনো বেঁচে, আমি কি করে স্বর্গে বা নরকে যাব? কঙ্কাল উত্তর দিল, তোমার মৃত্যু এখানে হবে না। তুমি অবিলম্বে কুমিরখালি ছেড়ে তোমার স্বামীর ভিটে অর্থাৎ কৈখালিতে যাও। সেটাই তোমার মৃত্যুর উপযুক্ত জায়গা। আমি কৈখালিতে অপেক্ষা করব। কথা শেষ হতেই এত জোরে বোম কালি বলে কেউ একজন হুঙ্কার ছাড়ল যে ঘরের দরজা জানলা পর্যন্ত কেঁপে উঠল। পিসিমা বললেন, এত রাতে যাব কি করে? আজকে রাতটা কাটতে দাও, কাল সকালে উঠেই চলে যাব, কথা দিচ্ছি। একজোড়া নরকঙ্কাল তাতাথই করে ঘর জুড়ে নাচতে নাচতে বেরিয়ে গেল। নবকুমার সাময়িক স্বস্তি পেল, তবে সত্যিকারের স্বস্তি তার কপালে নেই। নবকুমারের বউ তো এত কাণ্ডের কথা জানতো না,
সে ওই কঙ্কালের নৃত্য দেখে ওগো কি হবে গো বলে মূর্ছা গেল। একটু সময়ের জন্য জ্ঞান ফেরে, আবার পরক্ষণেই কি হবে গো বলে মূর্ছা যায়। এত ঘন ঘন মূর্ছা গেলে যদি আর জ্ঞান না ফেরে তাহলে কি হবে? এই সময় বাড়ি ছেড়ে কপিলদার সন্ধানে যাওয়ারও উপায় নেই। বনমালীর বাড়িতে কি ঘটছে তাই বা কে জানে। নবকুমারের মনে হলো তার বউয়ের আত্মাটা যেন ছোট্ট চড়ুই পাখির ছানার মতো। মূর্ছা যেতে যেতে হঠাৎ কখন যে ফুরুত করে উড়ে যাবে কে বলতে পারে। নবকুমার কাতর চোখে পিসির দিকে তাকালো। আতশের করে রাবড়ির চেয়েও তার বউয়ের জীবনটা তার কাছে বেশি মূল্যবান। রাবড়ি, ছানার পায়েস, বেলের মোরব্বা খাইয়েও যদি বউকে সারিয়ে তোলা যায় তাহলেই মঙ্গল। পিসি স্থির দৃষ্টিতে নবকুমারের দিকে তাকিয়ে বললেন, এই অবস্থায় বৌমাকে ফেলে কাল সাত সকালে কেমন করে যাই? তোর পিসে এতদিন কৈখালিতে অপেক্ষা করতে পারলো, আর এখন 2 দিন পাচ্ছে না। পৃথিবীর সব জায়গায় এক্সটেনশন আছে, অথচ নরকে নেই। এ কেমন ধারা ব্যবস্থা? নবকুমার বলল, তবুও পিসে মশাইকে আর দেরি করানো যাবে না। আত্মা কুপিত হলে মহা সর্বনাশ হতে পারে। তুমি ভোরবেলাতেই কৈখালিতে চলে যাও। গোটা রাত বসে বসেই কাটিয়ে দিল নবকুমার। বউ তো মূর্ছা এবং মূর্ছা ভঙ্গ, এই 2 অবস্থার মধ্যে দিয়ে রাত কাটিয়ে দিল। পিসি এবং বউ যখন উঠে বসলেন তখন নবকুমার ঘুমোতে গেল। পিসির যাওয়া না যাওয়া নিয়ে নবকুমারের কোনো ভাবনা নেই। একটু বেলার দিকে কপিলদার চায়ের দোকানের ছেলেটা এসে নবকুমারের ঘুম ভাঙালো। নবকুমারের হাতে লম্বা একটা কাগজ দিয়ে বলল, এই নিন, এই কাগজে হিসেব আছে। নবকুমার প্রশ্ন করল, কিসের হিসেব? চায়ের দোকানের ছেলেটা বলল, কঙ্কাল নাচানো, অচেনা পিসি, চেনা জ্যাঠা এদের হাত থেকে মুক্ত হওয়া, আমাদের কপিলদার নানা জিনিস ও উপকরণ ক্রয়, দামি কঙ্কালের ভাড়া, এইসব কাজের চার্জ। এই হিসেবে ভ্যাট ধরা হয়নি, তাই পাকা রসিদ হবে না। ভ্যাট চার্জ করলে টাকা আরও বেড়ে যাবে। বিকেলের দিকে পেমেন্ট দেবেন, চেকে নয় ক্যাশে। ছেলেটি চলে গেল। নবকুমার কিছু বলার আগেই ছেলেটি চলে গেল। নবকুমার হিসেবের কাগজখানার দিকে তাকিয়ে দেখে আবার ঘুমিয়ে পড়ল। বিকেলের দিকে নবকুমার কপিলদার চায়ের দোকানে এসে দেখল বনমালী বেঞ্চিতে বসে, আর তার জ্যাঠা দীনবন্ধু ঘাঁটা দোকানের মধ্যে বসে বসে ঘুগনি খাচ্ছেন। নবকুমার চোখের ইশারায় জানতে চাইল ব্যাপারটা কি। বনমালী দোকানের বেঞ্চি থেকে উঠে ইশারায় নবকুমারকে ডেকে নিয়ে দোকানের পিছনে গেল। সেখানে গিয়ে বলল, আমার জ্যাঠা সাংঘাতিক লোক। অন্ধকার ঘরে আগে থেকে একজোড়া কঙ্কাল ঢুকিয়ে রেখেছিলাম। ওরা সন্ধে হওয়ার আগে জ্যাঠার ঘরের তক্তপোষের তলায় লুকিয়ে ঢুকেছিল যারা, তারা তক্তপোষের তলায় অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল। এদিকে রাত 12টায় কপিলদা বাঁশি বাজাতে লাগলেন। ঘন ঘন বাঁশির শব্দে পাড়ার লোক জেগে গেল, কিন্তু তক্তপোষের তলায় যে 2জন সন্ধে থেকে সেঁধিয়েছিল তাদের ঘুম আর ভাঙল না। তদুপরি তাদের 2জনের নাক ডাকার যুগলবন্তিতে জ্যাঠার ঘুম ভেঙে গেল। নাক ডাকার এমন সওয়াল জবাব দীনবন্ধু কখনো শোনেননি। একজন ডাকছে ঘট, অন্যজন জবাব দিচ্ছে কেঁত। দীনবন্ধু ঘাটা ভয় পেয়ে তক্তপোষের উপর ঠিক মধ্যিখানে বসে ডাকতে লাগলেন, বনমালী, ওরে বনমালী রে, রক্ষা কর। তক্তপোষের তলায় কে ঢুকেছে? এ বন্ধু কান, রামদাখানা বের কর, আর কিছু না পারিস লোহার রড আন। এবার ওদের ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই মনে পড়ল কেন ওরা এসেছিল, কিন্তু বাঁশি বাজল না কেন। এই সময় দরজায় ধাক্কা পড়তেই দীনবন্ধু উচ্চৈস্বরে বলে উঠলেন, তুম কন হ্যায়? মধ্যরাত মে কি দরওয়াজা ধাক্কা মারতা হ্যায়?
ওরা হামাগুড়ি দিয়ে বেরিয়ে দরজা খুলে দিতেই কপিলদা দেখলেন কঙ্কাল মূর্তি দুটো বলছে, বাঁশি বাজালেন না কেন? সমস্ত ব্যাপারটা লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে দেখে কপিলদা একজনের গালে সপাটে চড় মেরে বললেন, কিং কর্তব্য বিমূঢ়, হস্তিনাপুরং দীনবন্ধুং শ্রাদ্ধাদি বিঘ্নকালে নরক গমন অ্যান্ড আর্শলা ভক্ষণম তফাৎ যাও। তারপর তক্তাপোষের উপর দাঁড়ানো থেকে বসে পড়লেন এবং অন্যরা চলে গেল। নবকুমার জিজ্ঞেস করল, আমার পিসি তো বেলা 10টা নাগাদ কেটে গিয়েছেন, কিন্তু তোর জ্যাঠা? বনমালী উত্তর দিল, হাঁসখালি যাবেন বলে তো সুটকেস নিয়ে বেরিয়েছেন। কপিলদার দোকানে ব্রেকফাস্ট সেরে নিচ্ছেন। 3টে ডিম সেদ্ধ, 1/2 পাউন্ড পাউরুটির পর এখন ঘুগনি চলছে। এটা 3 নম্বর প্লেট। এরপর চা খেয়ে হয়তো যাত্রা করবেন। গাড়ি ভাড়াও নেওয়া হয়ে গিয়েছে এবং শীত পড়লে আবার আসবেন তাও জানিয়ে দিয়েছেন। বনমালী আর নবকুমারের জীবনে এই কয়েকটা দিন যেন ঝড় বয়ে গেল। এমন দুর্লভ স্মৃতি সহজে ভোলবার নয়। তবে এই কদিনের জ্যাঠামশাই এবং আন্নন পিসিমা দুজনকে নিজ নিজ গৃহে ফেরত পাঠানো বাবদ বনমালীর কাছে কপিলদার বিল এলো 327 টাকা 40 পয়সা, আর নবকুমারের কাছে এলো 352 টাকা 80 পয়সা। যাওয়ার আগে বনমালীর জ্যাঠা কপিলদার দোকানে মোট 43 টাকা 10 পয়সার খেয়েছেন। সেই হিসেব আলাদাভাবে কপিলদা দিয়েছেন। যদিও এই সব হিসেব বা খরচপত্রের ব্যাপারে বনমালী ও নবকুমারের গায়েই মাখল না। ওরা যে শেষ পর্যন্ত বিদেয় হয়ে গিয়েছে, গৃহে যে শান্তি ফিরিয়ে এনেছেন, এতেই খুশি। বড্ড জ্বালাচ্ছিলেন। কোনো এক মহাপুরুষ নাকি বলেছিলেন, কোনো মানুষের জীবনই আগাগোড়া সুখের নয়। সমস্যা, সংকট এগুলো ছাড়া জীবন সম্পূর্ণ নয়। এক অর্থে এরাই জীবনের কাঁটা এবং অলংকার, ঠিক গোলাপের মতো। ফাল্গুন মাসের শেষ দিক, যাত্রার মরশুম প্রায় শেষ হয়ে আসছে। নতুন পালার কথা বনমালী আর নবকুমারের মাথায় ঘুরপাক খাচ্ছে। সেদিন ছিল শনিবার। দল গিয়েছে মেদিনীপুরে যাত্রা করতে। যাত্রা শেষ হতে হতে রাত 12টা বেজে গেল। দলের বাসে করে সবাই রওনা দিল। নবকুমার আর বনমালী উঠল ওদের জন্য ভাড়া করা মোটর গাড়িতে। আজ কোন পক্ষ তা মনে নেই। নির্ঘাত কৃষ্ণপক্ষ। অন্ধকার আকাশে অজস্র তারা, চাঁদ প্রায় দেখাই যাচ্ছে না। দুপাশে শূন্য মাঠের মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা। গাড়ির বাইরে কোনো কিছুই দেখা যাচ্ছে না। রাস্তার পাশে বড় বড় গাছ, গাছের গুঁড়িগুলোতে সাদা রং লাগানো। মোটরগাড়ির হেডলাইটের আলো কালো রাস্তার উপর পড়ে রাস্তা আর সামনের দুদিকের দৃশ্যগুলোর ভগ্নাংশ যেন চমকে চমকে উঠছে। অতি দ্রুত একটি শিয়াল ছুটে রাস্তা পার হয়ে গেল। হেডলাইটের আলো ছড়িয়ে শিয়ালটা জঙ্গলের দিকে ছুটে গেল। দূরে কোনো মাঠ থেকে ডিপ টিউবওয়েলের চলার শব্দ আসছে। গাড়িটা এবার গতি কমালো, কারণ সামনের রাস্তাটা খারাপ, সাবধানে চালাতে হবে। গাড়িটা একটু যেতেই ছোট্ট একটা খালের ব্রিজ পার হওয়ার আগেই একটা বাচ্চার কান্না নবকুমারের কানে এলো। নবকুমার মুখ ঘুরিয়ে বনমালীকে কিছু বলতে যাওয়ার আগেই বনমালী বলল, কে কাঁদে রে? গাড়িখানা ব্রিজ পেরিয়ে আসার পর বাচ্চার কান্না যেন আরও স্পষ্ট হলো। গাড়ির পিছনের সিটে বনমালী আর নবকুমার। ড্রাইভার গাড়ির গতি আরও কমিয়ে দিয়ে জিজ্ঞেস করল, গাড়ি থামাবো, দেখবেন কে কাঁদছে? বনমালী বলল, দেখতে ইচ্ছে করছে, কিন্তু এটা কোনো দুষ্টু লোকের কারসাজি নয় তো? সঙ্গে তো একগাদা টাকা রয়েছে। যদি আমাদের এই গাড়ি আর টাকা সমেত ছিনতাই করে? নবকুমার বলল, যা দিনকাল পড়েছে তা হওয়া এমন কিছু বিচিত্র নয়। ওই কান্নার আওয়াজ যদি কচি বাচ্চার হয়, তবে কিন্তু আজ রাতের মধ্যেই বাচ্চাটাকে শিয়াল কুকুরে খাবে।
শিয়াল কুকুরে খাওয়ার হাত থেকে বাঁচাতে হলে এখনই আমাদের কিছু করা দরকার। গাড়িখানা থেমেই ছিল। হাতে টর্চ নিয়ে প্রথমে বনমালী এবং পরে নবকুমার নামল। কান্নার শব্দটা ব্রিজের নিচ থেকে আসছে। বালি ঢাকা একটা শীর্ণ খাল। সেই বালির মধ্যে কোথাও কোথাও একটু জল, বড়জোর পায়ের গোড়ালি পর্যন্ত ভেজে। বর্ষাকালে এই খালের দাপট দেখার মতো। টর্চ জেলে একটুখানি নামতেই দেখা গেল ধবধবে সাদা তোয়ালে জড়ানো কি একটা বস্তু। অন্ধকারের মধ্যেই দুজনে দুজনের দিকে তাকালো। চাপা গলায় বনমালী ডাকল, নব। নবকুমার উত্তর দিল, বল। দুজনে আরও কিছুটা পথ নিচে নেমে গিয়ে দেখল ধবধবে তোয়ালে দিয়ে জড়ানো পুতুলের মতো একটি শিশু কাঁদছে। দেখে মনে হচ্ছে শিশুটি সদ্যজাত। নবকুমার মনে মনে বলল, কোন পাষণ্ড এই কাজটি করেছে? এত বড় পাপের পরও পৃথিবীর আকাশে তারা ফুটেছে। বাইরে শেষ ফাল্গুনের বাতাস বইছে, এখনও কেন পৃথিবীর আকাশ ভেঙে পড়ছে না? যদিও নবকুমার জানে এসব প্রলাপ চিন্তার কোনো অর্থই হয় না। গোল পৃথিবী ঘুরতে ঘুরতে সেই আদিম, সেই বর্বর, সেই শৃঙ্খলাহীন সমাজের কাছেই পৃথিবী ফিরে যাচ্ছে। এদিক ওদিক বনমালী টর্চের আলো ফেলল। কাউকে দেখা গেল না। এবার নবকুমার খুব সাবধানে তোয়ালে সমেত শিশুটিকে তুলে নিয়ে ধীরে ধীরে গাড়ির কাছে ফিরে এলো। বনমালী, নবকুমার এবং গাড়ির ড্রাইভার তিনজনের কেউই দেরি করল না। শুধু বনমালী বলল, মমিনপুর থানায় একটা খবর দিয়ে গেলে বোধহয় ভালো হতো। ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দিয়ে বলল, এত রাতে আর থানা পুলিশ করে ঝামেলা বাড়াবেন না, সোজা কুমিরখালিতে চলুন, যা ব্যবস্থা ওখানে গিয়ে হবে। নবকুমার ড্রাইভারের কথায় সমর্থন জানালো। ওরা কুমিরখালির বাজারের কাছে এসে থামল। বনমালী বলল, থামলে কেন? ড্রাইভার উত্তর দিল, এবার তো দুজন দুদিকে, শিশুটি কার কাছে থাকবে? এই প্রশ্নটা এতক্ষণ কারোর মাথায় আসেনি। তাই শুনে দুজনেই দুজনের দিকে তাকালো। শেষ পর্যন্ত ঠিক হলো এত রাতে কারোর বাড়িতেই আর যাওয়ার দরকার নেই। যা ভাবনা তা সকালবেলা ভাবা যাবে। এখন যাত্রা দলের গদি ঘরে অর্থাৎ অফিসে রাতটা কাটিয়ে দেওয়া যাক। কিন্তু সব রাতেরই তো শেষ হয়। শেষের সেই সময়টাই তো ভয়ঙ্কর। ঘুম ভাঙার পর কিন্তু কারোরই মনে নেই ছোট শিশুটির কথা। কিন্তু হঠাৎ করে কেঁদে উঠতেই দুজনের সব কথা মনে পড়ে গেল। মনে পড়ে যাওয়া মানে সেই গত রাতের অমীমাংসিত সমস্যা নিয়ে আবার ভিতরে ভিতরে চাপা উত্তেজনা। কিন্তু কি করা যাবে? সমস্যা এলে তাকে ফেস করতে হবে। কপিলদা এই সময় নেই। তিনি নাকি আধুনিক তন্ত্রবিদ্যা শেখাতে শিয়াখালা গিয়েছেন। সে কি এখানে? কুমিরখালি থেকে অনেক দূরে। কবে ফিরবেন তা কেউ জানে না। যখন নিজে ঘোর তান্ত্রিক ছিলেন এবং শ্মশানে বসে তন্ত্র সাধনা করতেন, তখন নাকি তিনি মরা নাচাতে পারতেন। কপিলদার মন্ত্রের চোটে এবং মাহাত্ম্যে মরা মানুষ নাকি চিতার উপরে উঠে নাচত। মরা নাচত কিনা জানি না, তবে তান্ত্রিক কপিল চক্রবর্তীকে ধরে নিয়ে গিয়ে পুলিশ এমন করেছিল যে তিনি বিস্তর নেচেছিলেন। প্রকাশ্যে তন্ত্র সাধনার সেই শেষ। তান্ত্রিকের পোশাক বদলে ফেললেও মনে মনে তন্ত্র সাধক। পুলিশের সঙ্গে কোনো বিরোধ নেই, বরং পুলিশের সঙ্গে তার বনিবনা বেশ ভালো। এই সময় গাড়ির ড্রাইভার এসে দুজনের দিকে তাকালো। পরে বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, আপনারা কিছু ভাবলেন? বাচ্চাটার তো গত রাত থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। ওকে কি না খাইয়ে মেরে ফেলবেন? বনমালী আর নবকুমার দুজনেই অসহায়ভাবে বলে উঠল, এতটুকু বাচ্চাকে কেমন করে খাওয়ায় তা তো জানি না। ড্রাইভার মনে মনে কিছু ভাবল। পরে বলল, দিন তো বাচ্চাটাকে, আমি বাড়ি নিয়ে গিয়ে একটু কিছু খাওয়াবার চেষ্টা করে দেখি।
ড্রাইভার তোয়ালে দিয়ে ভালো করে বাচ্চাটাকে জড়িয়ে নেওয়ার আগে হঠাৎ থেমে গিয়ে তোয়ালেটার দিকে দেখতে লাগলো। বনমালী আর নবকুমার দুজনেই ড্রাইভারের দিকে অবাক দৃষ্টিতে দেখতে দেখতে জিজ্ঞেস করলো, কি হলো, কি দেখছিস? তোয়ালেখানা ভাঁজ করে ড্রাইভার নিজের কাছে রাখতে রাখতে বলল, এই তোয়ালেখানায় লন্ড্রির মার্ক আছে। এই মার্ক দেখে লন্ড্রি খুঁজে পাওয়া যাবে, আর লন্ড্রি খুঁজে পেলেই তোয়ালের মালিককে ধরা যাবে। বনমালী বলল, তোর বুদ্ধিটা ভালো, তবে এসব গোয়েন্দাগিরি করব কখন? আমাদের কে মানবে? নবকুমার বলল, তোর আইডিয়াটা ভালো, কিন্তু এসব কাজ করতে গেলে শেষ পর্যন্ত না আমরা ফেঁসে যাই। তার চাইতে চল কুমিরখালি থানায় যাই, থানায় আমাদের একটু চেনাশোনা আছে। ড্রাইভার বলল, তাই ভালো, তার আগে বাচ্চাটাকে কিছু খাইয়ে আনি। আমার বউ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করে, ওই নিশ্চয় সব জানে। বনমালী আর নবকুমার দুজনেই একসঙ্গে মাথা নেড়ে বলল, তাড়াতাড়ি যা, তুই বাচ্চা নিয়ে ফিরে এলে থানায় যাব, সঙ্গে তোয়ালেখানা আনিস কিন্তু। এইবার ড্রাইভারের জন্য প্রতীক্ষা আর বসে বসে সম্ভব অসম্ভব ভাবনা। ভাবনার মধ্যে ডুবে থাকলে কতটা সময় যায়, কেমন করে যায় তা বোঝা যায় না। কিছুক্ষণ পর ড্রাইভার বাচ্চাটিকে নিয়ে ফিরে এলো। এবার অন্য রঙের একটা তোয়ালে জড়ানো। সাদা তোয়ালে যা বাচ্চাটার গায়ে ছিল সেটি যত্ন করে ড্রাইভার নিজের কাছে রেখেছে। ওরা কেউই দেরি করার পক্ষপাতী ছিল না। থানায় সোজা বড়বাবুর ঘরের সামনে গিয়ে বলল, ভিতরে আসবো স্যার? থানার বড়বাবু বনমালী আর নবকুমারকে চিনতেন। তিনি বললেন, এসো, কী ব্যাপার? ওরা দুজনে সব ঘটনা বলার পর বড়বাবু বললেন, বাচ্চাটা কোথায়? ড্রাইভারকে ডাকা হলো। বাচ্চাটাকে তোয়ালে সরিয়ে দেখলেন, পরে বললেন, এ তো কন্যা সন্তান। এই সব বর্বরতা চলছে, কন্যা সন্তান জন্মালেই তাকে ফেলে দেওয়া হচ্ছে, এখন কি হবে? নবকুমার তখন ড্রাইভারের কাছ থেকে সাদা তোয়ালেখানা নিয়ে ড্রাইভার যেমন বলেছিল তেমন করে বলল এবং লন্ড্রির ছাপটা দেখালো। বড়বাবু ড্রাইভারের দিকে তাকিয়ে বললেন, বাহ, তোমার তো বেশ বুদ্ধি। ড্রাইভার বলল, আমার কিছু নয় স্যার, একটা হিন্দি সিনেমায় দেখেছিলাম তাই বললাম। বড়বাবু বললেন, অনেকেই তো অনেক কিছু দেখে, কিন্তু সময় মতো মনে রাখে কজন? আমি মমিনপুর থানায় একটা ফোন করে দেখি। বড়বাবু মমিনপুর থানায় ফোন করে বিষয়টা জানালেন। পরে লন্ড্রির ছাপের কথা বলতেই মমিনপুর থানা থেকে যা বলা হলো তাতে কুমিরখালির বড়বাবুকে বেশ খুশি খুশি দেখালো। ফোনের পর্ব শেষ হওয়ার পর বড়বাবু বললেন, মেয়েটাকে দিন কয়েক তোমাদের হেফাজতে রাখতে পারবে? নইলে আমি রাখতে পারি। আমি মানে আমার মেয়ে, বেচারি খুব দুঃখী। ওর এমন একটা ব্যাপার যে জীবনে মা হতে পারবে না। ওর শখ ছিল ওর মেয়ে হবে। কোনো বড় ডাক্তার দেখাতে কসুর করিনি। ওর স্বামী আর আমি কলকাতায় গিয়ে ডাক্তার কুণ্ডুকে পর্যন্ত দেখিয়েছি। উনি যখন সম্ভাবনা নেই বলেছেন, তখন আমরা আশা ছেড়ে দিয়েছি। ওর কাছে এই বাচ্চা মেয়েটা ভালোই থাকবে। বনমালী আর নবকুমার দুজন দুজনের দিকে তাকালো আর দেখল ড্রাইভারকে। বাচ্চা এখন বড়বাবুর টেবিলের উপর। বড়বাবু বাচ্চাটির দিকে তাকিয়ে আছেন। একটু পরে বনমালী নিজের মুখটা নবকুমারের কাছে এনে বলল, স্যারের কথাটা কিন্তু ভালো। আমাদের সংসারে ওকে দেখভাল করার মতো লোকের অভাব, তার চাইতে স্যারের। নবকুমার বলল, একটি মাতৃহৃদয়ের বেদনা দূর হবে। কথাটা শেষ করেই নবকুমার আর বনমালী দুজনেই ড্রাইভারের দিকে তাকালো। ড্রাইভারের চোখ জোড়া ছলছল করছে। সে বলল, বউয়ের রাতে ডিউটি থাকে, আমি যাত্রার গাড়ি নিয়ে এদিক ওদিক যাই, আমরা ওকে দেখভাল করতে পারবো না। তার চেয়ে ও থাকুক ওর মায়ের কাছে।
যে বস্তু স্যারের মেয়ে দিতে পারবে আমরা কেউ তা দিতে পারবো না। চলে আসার সময় বড়বাবু বললেন, ওই তোয়ালেটা দিয়ে যাও, ওটা তদন্তের কাজে লাগবে। কিন্তু আমি ভাবছি ওর প্রকৃত বাবা মাকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে তো মেয়েটিকে ফেরত দিতে হবে, সেটাই আইন। বনমালী বলল, যারা সদ্যজাত শিশুকে খাল পাড়ে ফেলে দিতে পারে, মা হওয়ার কোনো অধিকার যেমন ওই মহিলার নেই, তেমনি ওই পরিবারের কারও কোনো অধিকার নেই। মেয়ে আমাদের বোনের, আর এটাই ওর একমাত্র পরিচয়, জানবেন স্যার। চলে আসার সময় ড্রাইভার বলল, বড় অদ্ভুত ব্যাপার, চিনি না জানি না নামগোত্রহীন একটু শিশু কন্যাকে কুড়িয়ে পেয়ে কয়েক ঘন্টা তার সঙ্গে ছিলাম, তাকে রাখা দায়, অথচ তাকে ছেড়ে আসতেও কষ্ট হচ্ছে। নবকুমার বলল, তবু সান্ত্বনা কী বলতো, মেয়েটা স্যারের মেয়ের কাছে মায়ের আদরে থাকবে। স্যারের জামাই কুমিরখালি কোর্টের উকিল, পয়সা কড়ির অভাব নেই। দুদিনের মধ্যেই জোর তদন্ত শুরু হয়ে গেল। রোজ রাতেই বড়বাবু মেয়ে একবার করে বাবাকে জিজ্ঞেস করে, কোনো সন্ধান পেলে? বড়বাবু মাথা নেড়ে জানান, না, কোনো সন্ধান পাওয়া যায়নি। মেয়ে বলে, আমার মন বলছে সন্ধান পাওয়া যাবে না। বড়বাবুও মনে মনে তাই চান, কিন্তু মুখে বলেন না। বড়বাবুর স্ত্রী বলেন, যার ব্যামো তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, অমন মেয়েদের কোলে ভগবান কেন যে সন্তান দেন। বড়বাবুর মেয়ের জামাই উকিল অবনী মুখার্জি বলেন, বাবা যদি উপযুক্ত প্রমাণ পেয়ে এবং পরিস্থিতির বিচার করে এই কুড়িয়ে পাওয়া মেয়েটিকে আসল মায়ের কাছে ফিরিয়ে দিতেই হয়, তাহলে সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয় ততই মঙ্গল। বড়বাবু তার জামাইকে জিজ্ঞেস করলেন, কেন, একথা বলছো কেন? অবনী উত্তর দিলেন, দিনকে দিন ওই বাচ্চা মেয়েটির সঙ্গে আপনার মেয়ে কনকের ইনভলভমেন্ট যেভাবে বাড়ছে, তাতে বেশি দেরি হয়ে গেলে ওই মেয়েটির চাইতে কনকের অসুবিধা অনেক বেশি হবে। হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে নিজেই মানসিক রোগী হয়ে পড়বে। বড়বাবু একটু ভাবতে ভাবতে জামাইয়ের মুখের দিকে তাকালেন, পরে দৃষ্টি সরিয়ে নিতে নিতে অস্ফুটে বললেন, আমি জানি তেমন আশঙ্কা আছে। শ্রীকৃষ্ণ তো দেবকী মায়ের কাছে মানুষ হননি। জন্মের রাত থেকেই তিনি জেনেছেন তার মা যশোদা। অবনী গা থেকে কালো কোটটা খুলে ফেলেছিলেন, এবার গলার টাইটা খুলতে খুলতে বললেন, ওসব ঠাকুর দেবতার গল্প। ওই দেব কাহিনীতে ভারতের আধুনিক আইন, থানা, পুলিশ কিছু নেই। দেবতাদের ইচ্ছেতেই সব সমাধান হয়, কিন্তু আমরা কেউ সেই পুরাণ যুগের মানুষ নই, কেউ দেবতা নই। জামাইয়ের যুক্তিটা বড়বাবু মানলেন, কিন্তু আবেগ যেখানে মানুষকে চালিত করে সেখানে এই যুক্তি মানতে মন চায় না। বড়বাবু চুপ করে রইলেন। জামাই ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলেন। থানা থেকে ফোন এসেছে। বড়বাবু বেরিয়ে যাওয়ার সময় মেয়ের ঘরে একবার উকি দিয়ে দেখলেন তার মেয়ে কনক নতুন একটা জামা পরিয়ে মেয়েটাকে পিঠ চাপড়ে চাপড়ে ঘুম পাড়াবার চেষ্টা করছে। বড়বাবুর মনে হলো আজই কয়েকটা ছড়ার বই কিনে নিয়ে আসবেন, কিন্তু ছড়ার বই কিনতে গিয়ে বড়বাবু যেন সহসা আবিষ্কার করলেন অধিকাংশ ছড়াই খোকাদের নিয়ে, তুলনায় খুকুরা যেন ব্রাত্য। খোকা ঘুমোলো কিংবা খোকন খোকন করে মায়, খোকা গেছে মাছ ধরতে, এইরকম অজস্র ছড়ায় কেবল খোকাদের আধিপত্য। লক্ষ্মীর পাঁচালি থেকে সব রকম পাঁচালিতেই কেবল পুত্রদের বন্দনা। এই রকম আবহাওয়ায় কন্যা সন্তানদের অবাঞ্ছিত মনে করাটাই স্বাভাবিক। এসব কথা নতুন কিছু নয়, তবুও আজ যেন বড়বাবুর মাথার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। থানায় এসে মমিনপুর থানার দারোগাবাবুকে বললেন, মিস্টার সামন্ত, আমি কুমিরখালি থানার বড়বাবু বলছি। এসপি সাহেবের সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে, ডিএমও জানেন। আমি আগামীকাল সকালে আপনার থানায় যাচ্ছি। আপনাকে আমার দরকার হবে, আপনি আর আমি থাকব। আমার সঙ্গে 2 বা 3 জন থাকবেন, কিন্তু তাঁরা কেউ পুলিশ নন।
আমাদের কোনো ফোর্সের দরকার নেই। টেলিফোনের ওদিক থেকে বোধহয় মমিনপুরের দারোগাবাবু কিছু জিজ্ঞেস করতেই কুমিরখালি থানার বড়বাবু বলে উঠলেন, না না, লাঞ্চের কোনো ব্যবস্থা রাখতে হবে না, বাকি কথা ওখানে গিয়ে হবে। আই নিড ইউর হেল্প। বাড়ি যাওয়ার পর মেয়ে কনক এসে সামনে দাঁড়ালো, চোখ তুলে বাবার দিকে তাকালো। বড়বাবুর কাছে সে বড় কঠিন মুহূর্ত। এতদিন তার চোখের দিকে তাকাতে বড় বড় ক্রিমিনালরা সাহস পেত না। আজ নিজের মেয়ের নিঃশব্দ বোবা দৃষ্টির দিকে তাকাতে তার বুক কাঁপছে। কনক এক পা এগিয়ে এলো বাবার দিকে। এখন আর নীরেন ব্যানার্জি কুমিরখালি থানার বড়বাবু নন, তিনি যেন একটি মেয়ের বাবা। মেয়েটির নাম কনক। নীরেন ব্যানার্জি বললেন, কিছু বলবি? কনক বলল, তুমি কি আমার মেয়ের আসল মার সন্ধান করতে মমিনপুর যাচ্ছ? তোমার ড্রাইভার কি ভুল শুনেছে? নীরেন ব্যানার্জির ভিতর থেকে দারোগা কথা কইল, খুঁজে পাওয়া না পাওয়া পরের ব্যাপার, আমাকে তো আমার ডিউটিটুকু করতে হবে মা। মেয়ের চোখে জল। সেই জলের দিকে তাকিয়ে বড়বাবুর কর্তব্যের পোশাকে ঢাকা এক বিপন্ন বাবা যেন আর্তস্বরে বললেন, সত্যি কাউকে খুঁজে না পেলে আমি তো তোর চেয়েও বেশি খুশি হব মা। মেয়ে চলে যেতে যেতে বলল, ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না বাবা, আমি যে ওকে ছাড়া বাঁচার কথা ভাবতে পারি না। মুখে আঁচল চাপা দিয়ে কনক চলে যেতেই বড়বাবুর স্ত্রী বন্দনা ঘরে এসে বললেন, মেয়েটাকে না কাঁদালেই কি চলছিল না? বড়বাবু বললেন, আমাকে আমার কর্তব্যটুকু তো করতে দেবে, আমি তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। বন্দনা বললেন, কত তোমাদের মুরদ বোঝা গিয়েছে, কত লোক হারিয়ে যায়, কত ছেলে মেয়ে চুরি হয়, তার কটাকে ধরতে পারো? জেলখানা থেকে পালিয়ে যায়, তবেই বোঝো কেমন তোমাদের মুরদ। নীরেন ব্যানার্জি অর্থাৎ বড়বাবু কোনো কথার জবাব দিলেন না। বাঁ হাতের আঙুল দিয়ে জামার বোতাম খুলতে খুলতে নিজের ঘরে ঢুকে গেলেন। বড়বাবু ঘরে এসে চেয়ারে বসতে বসতে মনে মনে বললেন, কনক বা বন্দনার কাছে বিষয়টা নিতান্তই আবেগের। সন্তানহীনা এক নারীর তীব্র মাতৃত্বের দিকটাই ওরা দেখছে। কিন্তু আমি মনে মনে যা চাই না কেন, দেশের প্রচলিত আইনকে আমি ভুলে যাব কেমন করে? আইনের কাছে আবেগের কোনো মূল্য নেই। কিন্তু এই সহজ সত্যটা ওরা কেউ বুঝবে না, বোঝবার জায়গায় ওরা নেই। জুতো খুলে জামা খুলতে যাওয়ার আগে ঘরে এলেন জামাই অবনী। শ্বশুরমশাইয়ের মুখের দিকে তাকিয়ে অবনী বললেন, আপনি কাল সকালে মমিনপুর যাচ্ছেন? বড়বাবু বললেন, হ্যাঁ, তোমায় কে বলল? অবনী উত্তর দিলেন, মা। বড়বাবু বললেন, ও বন্দনা। অবনী বললেন, আমি আপনার মনের অবস্থা বুঝি, শুধু একটা প্রস্তাব দিতে এসেছিলাম, যদি শোনেন। বড়বাবু বললেন, বলো, তোমার প্রস্তাবটাও শুনে রাখি। অবনী বললেন, আমাদের বিশ্বাস ওই বাচ্চা মেয়েটির প্রকৃত মায়ের কোনো সন্ধান পাওয়া যাবে না। যদি তাই হয় তাহলে পরিত্যক্ত শিশুকে থানার দারোগার অনুমতিক্রমে আমরা আইনত গ্রহণ করতে পারি, তাতে কোনো বাধা নেই। বড়বাবু জামাইয়ের দিকে তাকিয়ে বললেন, আইনটা আমি জানি, কিন্তু এই কাজটা কোনো সাধারণ নাগরিক করছে না, করছেন একজন দারোগা। পুলিশ মেয়েটিকে কুড়িয়ে পায়নি, পেয়েছে কুমিরখালির দুজন লোক। অতএব সব দিক থেকে আইন রক্ষা করে আইন মোতাবেক কাজটা করতে চাই। আর শোনো, ওই মেয়েটির একটা নাম ঠিক করো, যাতে ডাকতে সুবিধে হয়। অবনী বললেন, কনক তো একটা নাম ঠিক করে সেই নামেই ডাকে। বড়বাবু জিজ্ঞেস করলেন, কী নাম? অবনী বললেন, শরতের শোভা শিউলি। ওই ফুলের গন্ধের মধ্যেই আগমনীর বার্তা, পুজোর পদধ্বনি। আগেই খবর দেওয়া ছিল, অতএব সাত সকালেই বনমালী, নবকুমার আর ড্রাইভার এসে হাজির।
কিন্তু ওদের সঙ্গে রোদ চশমা চোখে আর একজন কে? বড়বাবু একটু এগিয়ে আসতেই ওই আর একজন লম্বা একটা স্যালুট ঠুকে বলল, স্যার, কপিল চক্রবর্তী। কপিল চক্রবর্তীর দাড়ি কামানো, গলায় কয়েকটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি মালা। বড়বাবু পা থেকে মাথা পর্যন্ত কপিল চক্রবর্তীকে বার দুয়েক দেখে নিয়ে বললেন, আমাদের সঙ্গে আপনার গিয়ে কাজ নেই। আপনি বাসে করে মমিনপুর ব্রিজের কাছে বসে থাকুন, আমরা আসবার সময় আপনাকে নিয়ে আসব। কপিলবাবু বললেন, শুধু শুধু বসে থাকব? বড়বাবু উত্তরে বললেন, শুধু বসে থাকবেন কেন? ব্রিজের দুটো দিক আছে, যে দিক কুমিরখালির দিকে সেই দিকে লক্ষ্য রাখবেন। কোনো মানুষ ব্রিজটাকে কিভাবে দেখছে। কেউ জিজ্ঞেস করলে বলবেন, ব্রিজটাকে ভেঙে চওড়া করা হবে, তাই দেখতে এসেছি। কপিল চক্রবর্তী বললেন, ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমরা হচ্ছি সেই ভারতীয় যারা আসল গব্যঘৃতকে বিদায় দিয়ে গাছগাছড়ার ভিতর থেকে টেনে ঘি বার করছি। ধানের খোসা, সেই তুষ থেকে হোয়াইট অয়েল, আমরাই পারি আমড়াকে আম বানাতে। আপনারা আসুন, আমি একটু লেটে যাচ্ছি। মমিনপুরে এসে অনেকটা সময় গেল, কিন্তু আসল কাজের কাজ কিছু হলো না, হওয়ার সম্ভাবনাও দেখা গেল না। মমিনপুর থানার বড়বাবু মিস্টার সামন্ত বললেন, মিথ্যে অত খোঁজাখুঁজির কি দরকার? যারা ফেলে দিয়ে গিয়েছে তারা কি ফেরত নেওয়ার জন্য ব্যস্ত হবে? কখনোই নয়। হয়তো নেবে না, আর নিলেও গোপনে বিক্রি করে দেবে। ছেলে, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের পাচারের একটা চক্র এই মমিনপুরে তৈরি হয়েছে। এই চক্রের পিছনে অনেক বাঘা বাঘা লোক জড়িত বলে কিছুতেই কিছু করতে পারছি না। নীরেন ব্যানার্জি বললেন, খুঁজে না পেলে অগত্যা নিজের কাছেই রাখবো। কাজটা আইন মেনে করতে চাই বলেই এত খোঁজাখুঁজি। হাসপাতাল থেকে ডেড বডি চুরি হওয়ার ঘটনার কথা খবরের কাগজে পড়েছি। ক্রাইম নানাভাবে বেড়ে যাচ্ছে। সামন্তবাবু বললেন, এটাও বিশ্বায়নের ফল কিনা কে জানে। ক্রাইমের বিবর্তন। দুই থানার দুই বড়বাবু যখন মুখোমুখি বসে চা খেতে খেতে এইসব প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলেন, তখনই একটা লোক ঘরে মিস্টার সামন্তকে বলল, স্যার, কথা আছে। সামন্তবাবু প্রশ্ন করলেন, কি ব্যাপার? লোকটি উত্তর দিলে, ওই শিশুকন্যাটির ব্যাপারে। নীরেন ব্যানার্জির বুক কেঁপে উঠল। মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল কনকের মুখ, শিউলির মুখ। চায়ের কাপে চুমুক দিতে যাচ্ছিলেন, কিন্তু পারলেন না। ওই লোকটার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মেয়েটির বাবা মার সন্ধান মিলেছে? লোকটি উত্তর দেওয়ার আগে মমিনপুর থানার বড়বাবুর দিকে তাকালো। বড়বাবু সামন্ত বললেন, উনি কুমিরখালি থানার বড়বাবু। মেয়েটির খোঁজ নিতেই উনি আমার কাছে এসেছেন। লোকটি বলল, না, মেয়েটির বাপ মায়ের খোঁজ মেলেনি, তবে ওই তোয়ালেখানা যে লন্ড্রিতে কাচতে দিয়েছিল তার সন্ধান মিলেছে। সামন্তবাবু প্রশ্ন করলেন, কোথায় লন্ড্রি? লোকটি উত্তর দিল, দক্ষিণডাঙ্গা, শীতলপুরের পাশে, যেখানে কাজকল তৈরি হয়েছে। সামন্তবাবু এবার নীরেন ব্যানার্জির দিকে তাকিয়ে বললেন, এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। বছর দুয়েক হলো ওখানে একটা গ্লাস ফ্যাক্টরি হয়েছে। সেই সূত্রে দক্ষিণডাঙ্গায় গড়ে উঠেছে নতুন উপনিবেশ। উচ্চবিত্তদের বাসই বেশি, তাই আধুনিক লন্ড্রি, বিউটি পার্লার, সিনেমা হল, ফুড প্লাজা, রং বেরঙের দোকান সবই আছে। লন্ড্রিটা ওখানকার। এবার গিয়ে জানতে হবে কোন লোক এসে কাচতে দিয়েছিল। তার সঙ্গে শিশুটির সম্পর্ক থাকা খুবই স্বাভাবিক। চলুন যাওয়া যাক। মিনিট 5 মধ্যেই সবাই তৈরি হয়ে গেল। নীরেন ব্যানার্জি নিজে টের পাচ্ছেন তার ভিতরটা। তার সমগ্র অস্তিত্ব দুভাগে ভাগ হয়ে গিয়েছে। একদিকে তিনি সরকারি পোশাক পরা কুমিরখালি থানার বড়বাবু, অন্যদিকে তিনি কনক নামে এক সন্তানহীনা মেয়ের বাবা। যে মেয়ের চোখের প্রতিটি ফোঁটা যেন এক একটা তীক্ষ্ণ তীরের মতো তার হৃৎপিণ্ডে এসে ঢুকে যাচ্ছে। সেই লন্ড্রিতে এসে দেখলেন বেশ বড় ধরনের লন্ড্রি। একসঙ্গে দুজন পুলিশ অফিসারকে দেখে দোকানদার ঘাবড়ে গেল। দোকানের মালিক তোয়ালিটা ভালো করে দেখে বলল,
এটা আমার দোকান থেকেই কাঁচা, আমি ক্যাশ মেমোর বইটা দেখে বলছি। নীরেন ব্যানার্জি বললেন, খুব পুরনো ক্যাশ মেমো দেখার দরকার নেই, দিন দশেকের মধ্যেই দেখুন। দোকানদার দেখতে দেখতে বলল, হ্যাঁ পেয়েছি, এস গুপ্ত নামে এক ভদ্রলোক। যতদূর চেহারাটা মনে পড়ছে তিনি কিন্তু দক্ষিণডাঙ্গার লোক নন। ওই একবারই দেখেছি, না না ভুল হলো, দুবার দেখেছি। একবার যেদিন এটা কাস্তে দিয়ে গেলেন, আর একবার যেদিন দোকান থেকে নিয়ে গেলেন। দুবারই এসেছিলেন সন্ধে হওয়ার মুখে মুখে। আমি এর বাইরে আর কিছু জানি না। কিন্তু গ্লাস ফ্যাক্টরির থেকে আরম্ভ করে দক্ষিণডাঙ্গার এবং শীতলপুরের বহু জায়গায় খোঁজ করেও এস গুপ্ত নামে কাউকে পাওয়া গেল না। এস এমন একটা অক্ষর যা দিয়ে অনেক নাম হয়। গুপ্ত পদবীর যে 10 জনকে পাওয়া গেল তারা হয় নাবালক নয়তো বৃদ্ধ মানুষ। এতক্ষণ পর নবকুমার বলল, স্যার, আমার মনে হচ্ছে লোকটার আসল নাম লন্ড্রিতে বলেনি। আমার মিথ্যে একটা নামের পিছনে সময় নষ্ট করছি। নীরেন ব্যানার্জি বললেন, আমারও তাই ধারণা। আপনার কি মনে হয় মিস্টার সামন্ত? সামন্তবাবু উত্তর দেওয়ার আগে বললেন, দাঁড়ান 1 মিনিট। কথা বলেই এক জুনিয়র অফিসারের নাম ধরে ডাকলেন, ঘোষালবাবু, একটু এদিকে আসুন তো। একজন সুদর্শন যুবক সামন্তবাবুর সামনে এসে বললেন, আমায় ডেকেছেন স্যার? সামন্তবাবু বললেন, অনিল, তোমার কি মনে পড়ছে এই বছর মার্চের গোড়ার দিকে শীতলপুরে একটা পারিবারিক সংঘর্ষে 2 পরিবারের বেশ কয়েকজন মারা যায়? তখন কাগজে কলমে বিস্তর হইচই হলেও পরে এটাকে রাজনৈতিক সংঘর্ষ বলে ধামাচাপা দেওয়া হয়। তুমি ওই ফাইলটা নিয়ে এসো তো। অনিল নামে সেই যুবকটি সঙ্গে সঙ্গে ভিতরে গিয়ে একটা ফাইল নিয়ে চলে এলো। সামন্তবাবু সেই ফাইল দেখতে দেখতে বললেন, মিস্টার ব্যানার্জি, এস গুপ্ত শুধু কোনো পুরুষের নাম হতে হবে তা কেন, মহিলার নামও হতে পারে, যেমন সুধা গুপ্ত। নীরেন ব্যানার্জি ভাবলেন, মেয়েটির মায়ের সন্ধান পাওয়া গিয়েছে। তার বুকের ভিতর ধকধক করতে শুরু করলো। তবুও তিনি বললেন, বলতে হলো, অবশ্যই হতে পারে, তবে কি মেয়েটির মার নাম সুধা গুপ্ত? সামন্তবাবু বললেন, সে কথা এখনই বলা যাচ্ছে না, আরও 2 দিন সময় লাগবে, একটু সময় দিন আমাকে। এক্ষেত্রে 2 থানার 2 বড়বাবুর মনের অবস্থা দুরকম। সেই গোড়ায় যখন সামন্তবাবু বলেছিলেন, বৃথা চেষ্টা, আপনি ফিরে যান, রাস্তার শিশুটি যখন একটা মায়ের কোল পেয়েছে তখন ওকে কোল ছাড়া করবেন না, তখনই ফিরে গেলে বোধহয় ভালো হতো। এখন মেয়েটির আসল পরিচয় উদ্ধারের উজ্জ্বল সম্ভাবনায় সামন্তবাবুর মুখে সাফল্যের ছোঁয়া, আর নীরেন ব্যানার্জির বুক জুড়ে থমকে থাকা একটা বেদনার নিঃশব্দ যন্ত্রণা। যত সহজে সামন্তবাবু 2 দিন সময় চাইলেন, তত সহজে তিনি বাবা হয়ে মেয়ের কাছে 2 দিন সময় চাইতে পারবেন না। তিনি কেমন করে বাড়ি ফিরবেন? বন্দনা আর কনকের দিকে কেমন করে তাকাবেন? সামন্তবাবু বললেন, সারাদিনে তো কিছু খাওয়া হলো না, এবার কিছু খাবার বলি? নীরেন ব্যানার্জি বললেন, আজ থাক, এই অবেলায় আর কিছু খাবো না, আমি 2 দিন পরে আবার আসব। সামন্তবাবু বললেন, আশা করি তার মধ্যেই ফয়সলা হয়ে যাবে। নীরেন ব্যানার্জি শুধু মাথাটা নাড়লেন। গাড়িতে এসে বসার পর নবকুমার বললেন, স্যার, একটা কথা কইব। নীরেন ব্যানার্জি বললেন, বলো। নবকুমার বলল, বাড়িতে তো সবাই জিজ্ঞেস করবে কি হলো, তখন আপনি বলবেন কোনো হদিশই পাওয়া যায়নি। যাবে না জানতাম, তবু মমিনপুর থানার ওসি কর্তব্যের খাতিরে 2 দিন সময় চেয়েছে। এতে মিথ্যেও বলা হলো না, অথচ দিদির দুঃখটাও কম হলো। বনমালী বলল, ওর সত্যিকারের মাকে যদি পাওয়াই যায় তাহলে সেই মায়ের বিরুদ্ধে মামলা করব, কেন সে ওইটুকু শিশুকে খালপাড়ে রেখে গিয়েছে। বড়বাবু বললেন, মামলা করা যায়, কিন্তু মামলা করে মাতৃত্বের অধিকার হরণ করা যায় না। মহাভারতে কর্ণ নিজে যেতে চাননি, তাই মা কুন্তির আহ্বানে সাড়া দেননি, কিন্তু নিজে যেতে চাইলে
দুর্যোধন, অধিরথ, পালিকা রাধা কেউই কিন্তু আটকাতে পারতেন না। ড্রাইভার বসেছিল পুলিশ ড্রাইভারের পাশে। সেই ড্রাইভার বলল, দিব্যি চলছিল, মাঝখান থেকে সুধাগুপ্ত ঢুকে পড়ে কেসটা গুলিয়ে দিল। তারপর সবাই চুপ করে গেল। হঠাৎ বনমালী বলল, ড্রাইভার ভাই, সামনেই মমিনপুর ব্রিজ, কপিলদার ওখানে দাঁড়িয়ে থাকার কথা। গাড়ি মমিনপুর ব্রিজে উঠতেই বনমালী বলল, স্যার, এই ব্রিজের নিচেই একটা পিচবোর্ডের ভাঙা বাক্সের মধ্যে শিউলিকে পেয়েছি। খুব কাঁদছিল। ব্রিজের ও প্রান্তে তখন কপিলদা এক হাতে রুমাল নাড়ছেন আর চেঁচাচ্ছেন, স্যার, আই অ্যাম হিয়ার, আই অ্যাম হিয়ার। কপিলদা গাড়িতে উঠেই বড়বাবুকে উদ্দেশ্য করে বললেন, কিছু সন্ধান পেলেন স্যার? বড়বাবু সংক্ষেপে বললেন, না, এখনও কিছু সন্ধান পাইনি। মমিনপুরের ওসি নিজে তদন্ত করছেন। কপিলবাবু বললেন, আমার আবার পুলিশি তদন্তে ভরসা কম। বড়বাবু বললেন, আপনি চুপ করে থাকলে আমি খুশি হব। কপিলদা বললেন, বেশ, এই আমি চুপ করলাম। আপনার হুকুম ছাড়া মুখ খুলব না। থানায় ফিরে আসতে রাত হয়ে গেল। থানায় এসে চেয়ারে বসতে না বসতেই স্ত্রী বন্দনার ফোন এলো। কোনো সন্ধান মিলল? নীরেন ব্যানার্জি বললেন, কোনো সন্ধান মেলেনি। বন্দনা বলল, জানতাম মিলবে না, আর খোঁজাখুঁজির দরকার নেই। নীরেন ব্যানার্জি বললেন, তুমি তো ৩৩ কোটি দেবতাকে মানো। এই মেয়েটির বেলায় জানতে হবে না কোন জাত, কি ধর্ম? বন্দনা রাগের গলায় বলল, এটা ঠাট্টার সময় নয়। তুমি যাওয়ার পর থেকে মেয়েটা কেবল কেঁদে যাচ্ছে, একদানা খাবার মুখে তোলেনি। অমন জাতপাতের কাঁথায় আগুন। এত যে দেবদেবী কার কি জাত বলতে পারো? মহাদেব, সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, মা কালী, এদের কারো পদবী কি তুমি জানো? শিউলিও তেমন এক মানবী, ওকে জাত দিয়ে বিচার করো না। বন্দনা ফোনটা ছাড়বার আগে বললেন, কনক তোমার সঙ্গে কথা বলবে। ফোন শুদ্ধ নীরেন ব্যানার্জির হাতটা কাঁপছিল। হ্যালো বলবার আগেই কনক বলল, বাবা, তুমি বাড়িতে এসো, তোমার মুখ থেকে সব শুনব। নীরেন ব্যানার্জি উত্তর দেওয়ার আগেই তার অফিসের খোলা দরজার সামনে এসে দাঁড়ালেন তার জামাই অবনী। তার চোখেও প্রশ্ন। নীরেন ব্যানার্জির মনে হচ্ছে এক বিচিত্র রণক্ষেত্রে তিনি একা এবং নিরস্ত্র। তার চারদিক থেকে বর্ষার ফলার মতো প্রশ্নগুলো এসে তাকে বিঁধছে। তিনি রক্তাক্ত হলেও চিৎকার করে উঠতে পারছেন না। তিনি ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন। যেন সব কেমন অন্ধকার হয়ে গেল। শুধু শুনলেন দূর থেকে কেউ যেন বলছে, বাবা, আপনার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে আপনার? হাবিলদার, তাড়াতাড়ি একজন ডাক্তার ডাকুন। হঠাৎ থানার মধ্যে একটা ব্যস্ততা ছড়িয়ে পড়ল। ডাক্তার এলেন, প্রেশার মাপলেন, একখানা কাগজের উপর ফরফর করে কিছু লিখতে লিখতে বললেন, প্রেশার খুব হাই, এই দুটো ট্যাবলেট আজই খাইয়ে দিন। আগামীকালই একটা ইসিজি করিয়ে নেবেন। কমপ্লিট রেস্ট, কোনো উত্তেজনার মধ্যে যেন না থাকেন। কথা ছিল দুদিনের মধ্যে কুমিরখালী থানার বড়বাবু নীরেন ব্যানার্জি মমিনপুর থানায় যাবেন। শরীর আগের চেয়েও ভালো থাকলেও বাড়ির সবাই এবং থানার প্রত্যেকের অনুরোধে তাঁর আর মমিনপুরে যাওয়া হলো না। থানায় বসে ভাবতে ভাবতে তার মনে হলো, তিনি যে অসুস্থতার কারণে যেতে পারছেন না, এই খবরটা মমিনপুর থানায় তার পক্ষ থেকে জানিয়ে দেওয়া উচিত। সেই সঙ্গে মেয়েটির ব্যাপারে তদন্ত কিছু এগোলো কি না সেটাও জেনে নেওয়া। ওই শিশুকন্যার সমস্যাটা তার বুকে একটা পাথরের মতো চেপে বসে আছে। নীরেন ব্যানার্জি ফোন করলেন। বার 2 রিং হওয়ার পর কেউ একজন ফোন ধরতেই নীরেন ব্যানার্জি নিজের পরিচয় দিয়ে বললেন, বড়বাবু, মিস্টার সামন্ত আছেন? ওদিক থেকে উত্তর এলো, স্যার, আমি অনিল বাড়ুই কথা বলছি, থানার 2nd অফিসার।
আমাদের স্যার তো আপনার ওখানেই যাবেন বলে রওনা হয়ে গিয়েছেন, সঙ্গে একজন মহিলা। নীরেন ব্যানার্জির বুকের মধ্যে আবার ধক করে উঠল। নিজেকে সামলে নিয়ে বললেন, ওই কুড়িয়ে পাওয়া মেয়েটি সম্বন্ধে কোনো? ওদিক থেকে অনিল উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, ওই সব ব্যাপারেই তো গিয়েছেন। নীরেন ব্যানার্জি একটু ভাবলেন, পরক্ষণেই ঠিক আছে বলে ফোনটা রেখে দিলেন। আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, শিউলির মাকে পাওয়া গিয়েছে। এবার আর ওকে নিজেদের কাছে রাখার কোনো যুক্তি নেই। পুলিশ হিসেবে ওই মহিলাকে হয়রানি করা যেতে পারে, তীব্র ভৎসনা করা চলতে পারে, কিন্তু তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। শিশু কন্যাটি কিভাবে ওই খালের নিচে এলো তাও অবশ্য জানতে হবে। আইন তার পক্ষে কতটা কান দেবে, আদৌ দেবে কি না, সে কথা স্পষ্ট করে তার জানা নেই। এই কথাটা বাড়িতে কি এখনই জানিয়ে রাখা দরকার? নীরেন ব্যানার্জির মনে হলো আকস্মিক শোনার চেয়ে আগে থেকে জানা থাকলে সহ্য করার অপেক্ষাকৃত সহজ হবে। তিনি চেয়ার থেকে উঠতে গিয়ে বসে পড়লেন। বাড়িতে কারো মুখের দিকে তাকাবার শক্তি তার নেই। নীরেন ব্যানার্জি বাড়িতে ফোন করলেন। ফোনটা ধরল তার মেয়ে কনক। তিনি বললেন, তোর মা কোথায়? কনক উত্তর দিল, পুজো করছে। নীরেনবাবু বললেন, পুজো হয়ে গেলে আমায় একটা ফোন করতে বলিস। তোর মেয়ে কি করছে? শেষের দিকে গলাটা ধরে এলো নীরেনবাবুর। কনক উত্তর দিল, ঘুমোচ্ছে, এই একটু পরে ঘুম থেকে উঠে শুয়ে শুয়ে দাপাদাপি শুরু করবে। মেয়ের সম্পর্কে আরও কয়েকটা কথা বলে কনক হঠাৎ বলে উঠল, বোধহয় ঘুম ভেঙেছে, আমি ফোন ছাড়ছি বাবা। কনক ফোন ছাড়তেই নীরেনবাবুর মনে হলো তিনি যেন হঠাৎ করে নিজের মধ্যেই নিজে একা হয়ে গেলেন। থানার কাজেও মন বসাতে পারছেন না। যদিও দুপুরের আগে মমিনপুর থেকে এখানে পৌঁছানো সম্ভব নয়, তবুও তিনি থানার বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে দেখছেন। আবার নিজের টেবিলের কাছে ফিরে আসছেন। এবার এসে শুনলেন ফোনটা বাজছে। তিনি গিয়ে ফোনটা ধরতেই ওদিক থেকে বন্দনার কণ্ঠস্বর শুনলেন। বন্দনা প্রশ্ন করল, ফোন করতে বলেছ কেন? নীরেনবাবু উত্তর দেওয়ার আগে পাল্টা প্রশ্ন করলেন, তোমার ধারে কাছে কনক নেই তো? বন্দনা উত্তর দিলেন, না নেই, কিন্তু কেন? নীরেনবাবু বললেন, যা বলছি সেটা আমি বলতে চাইনি, কিন্তু বলতে হচ্ছে। মমিনপুরের দারোগাবাবু মিস্টার সামন্ত আমার থানায় আসছেন, সঙ্গে একজন মহিলা। আমার অনুমান সেই মহিলাই শিউলির প্রকৃত মা। সে কি? বন্দনার গলা থেকে একটা চাপা আর্তনাদ বেরোলো। নীরেনবাবু ফোন রেখে দিলেন। ভাবলেন, বন্দনাকে বলে দিলে হতো সে যেন কনককে কিছু না বলে। নিজেই মনে মনে বললেন, অত বোকা বন্দনা নয়। এসব ব্যাপারে মেয়েরা, বিশেষ করে মায়েরা বেশি বুদ্ধিমতী হয়। কথায় বলে, প্রতীক্ষার প্রহর খুব দীর্ঘ হয়। নীরেনবাবু বাড়ি বাড়ি ঘড়ি দেখছেন আর মনে মনে ভাবছেন, না, এখনও সময় হয়নি। আর দুটি নারীর মনের মধ্যে দুরকম দ্বন্দ্ব শুরু হবে। দুজনেই মা। একজন হারানো শিশুকে ফিরে পাওয়ার আশায় ছুটে আসছে, আর একজন শিশুটিকে ঘটনাচক্রে পেয়ে গিয়ে বুক দিয়ে আগলে রাখছে। থানার দারোগা হিসেবে তাকে নিরপেক্ষ থাকতেই হবে। দুবার বাড়ি থেকে তাগাদা এসেছে খেয়ে যাওয়ার জন্য, কিন্তু নীরেনবাবু যাননি। তিনি জানেন এবার বন্দনার ফোন আসবে, তারপর কনক। কিন্তু থানা ছেড়ে এখন আর তাঁর কোথাও যাওয়া চলবে না। থানার বাইরে ঝকঝকে রোদ, থেকে থেকে দমকা বাতাসে গাছের শুকনো পাতা, ধুলো আর ছেঁড়া ফাটা শালপাতা উড়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা এখন সময়ের কাছাকাছি। কত দেরি করবেন সামন্ত? থানার বারান্দা থেকে নিজের ঘরের দিকে হেঁটে যেতে যেতে শুনলেন তার টেলিফোনটা বাজছে। তিনি ফোনটা ধরতে যাওয়ার আগেই
তার থানার আঙিনায় একটা গাড়ি ঢুকল। ফোনটা না ধরে এগিয়ে এলেন বারান্দায়। পিছনের দরজা থেকে সামন্তবাবু নামলেন, তার হাতে একটা ফাইল। এবার নামলেন একজন মহিলা, কিন্তু মহিলা তো বিধবা, বয়স প্রায় 50-এর কাছাকাছি। সামন্ত সাহেবের পিছন পিছন সেই মহিলাও বারান্দায় উঠে এলো। নীরেন ব্যানার্জি সামন্তবাবুকে বললেন, আসুন আসুন। নীরেনবাবু ওই মহিলার দিকে তাকাতেই সামন্তবাবু বললেন, ইনি আসল লোক। নীরেনবাবু মহিলার দিকে তাকিয়েছিলেন, এবার দৃষ্টি সরিয়ে সামন্তবাবুকে বললেন, সুধাগুপ্ত? এবার ওই মহিলা বলল, আজ্ঞে না, আমার নাম সুধাগুপ্ত নয়, ওটি আমার বড় মা, আমার মালকিনের নাম, আমার নাম রাধা দাস। নীরেনবাবু সামন্তবাবুর দিকে তাকালেন। সামন্তবাবু বললেন, ওর মুখ থেকেই সব শুনুন। নীরেনবাবু মহিলার দিকে তাকালেন, ভালো করে খুঁটিয়ে দেখতে দেখতে প্রশ্ন করলেন, আপনার ডান হাতের কনুইয়ের কাছে ব্যান্ডেজ কেন? রাধা উত্তর দিল, গুলি লেগেছিল। আমি আপনার কাছে যা যা বলবো সবই আমার জীবনে ঘটেছিল। নীরেন ব্যানার্জি বললেন, বেশ, বলুন। রাধা একবার শাড়ির আঁচলে মুখ মুছে বলতে শুরু করল, গুপ্ত পরিবার বেশ বড় পরিবার এবং ধনী পরিবার। ওদের আদি নিবাস মুর্শিদাবাদে। তখন থেকেই নাকি ওদের বাড়ন্ত অবস্থা। ওরা মানে বর্গী হাঙ্গামার সময় দক্ষিণডাঙ্গায় চলে আসেন। টাকার অভাব ছিল না, তাই দক্ষিণডাঙ্গায় বিস্তর জমি কেনেন। তার পাশে শীতলপুর, সেখানকার জমি কেনেন, কাঁচকল তৈরি করেন, আরও নানা রকম ব্যবসাপত্তর। অর্থই অনর্থের মূল। বড়বাবু মানে এস গুপ্ত, যার পুরো নাম সুধাংশু গুপ্ত, তিনি পক্ষাঘাতে পঙ্গু হওয়ার আগে থেকেই ভেবে রেখেছিলেন। পক্ষাঘাতে পঙ্গু হওয়ার পর কলকাতার বাড়িতে বসে তিনি উইল করে যান তার সমস্ত সম্পত্তি মৃত্যুর পর পাবে একমাত্র নাতি কুমারজিৎ। তখন কুমারজিতের বয়স 10 বছর। কুমারজিৎ পাবে এক অংশ, বাকি অংশ পাবে আমার ছোট মেয়ে কুসুমের ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্মায়। অন্যরা মাসিক 2000 টাকা করে মাসোহারা পাবে এবং দক্ষিণডাঙ্গা ও শীতলপুরে আমাদের বাড়িতে থাকা ও খাওয়ার ব্যবস্থা তাদের জন্য থাকবে। এই বাড়িতে রাধা ও তার স্বামী বিনা ভাড়ায় অন্য শরিকদের মতো থাকতে পারবে, খেতে পারবে। মুর্শিদাবাদের সমস্ত বিষয় সম্পত্তি আমি আগেই দানপত্র করে একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে দিয়েছি। 8 মার্চ সকালে উইলটি উকিলবাবু পড়ে শোনান এবং উইল নিয়ে চলে যান। সেই দিন দুপুরেই হঠাৎ করে বড়বাবু মারা যান। সন্ধ্যার আগেই কাদের ষড়যন্ত্র কে জানে শুরু হয় গণ্ডগোল। এক কোপে বড়বাবুর একমাত্র নাতি কুমারজিতের গলা কেটে ফেলা হয়। গুলি করে মারা হয় কুমারজিতের বাবা ও মাকে। তারপর সারা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগের দিন অর্থাৎ 7 মার্চ কুসুম দিদির একটি মেয়ে হয়। গোটা ঘর বাড়ি আগুনে জ্বলছে। কুসুম দিদি আমায় বলে, আমার বাঁচার আশা নেই, তুই মেয়েটাকে বাঁচা। আমি একটা সাদা তোয়ালে মেয়েটাকে জড়িয়ে এনে আমার স্বামীর হাতে দিয়ে বলি, তুমি যেভাবে পারো এই মেয়েটাকে বাঁচাও। আমার স্বামী আমার হাত থেকে তোয়ালে জড়ানো শিশুটিকে নিতে নিতে বলেছিল, আমি যদি বাঁচি তবে এই মেয়েও বাঁচবে। কিন্তু শেষ রক্ষা হলো না, তিনি নিজেই বাঁচলেন না। মেয়েটিকে নিয়ে সম্ভবত দূরে কোথাও পালাতে চেয়েছিলেন। কংসের অনুচরের মতো সব জায়গায় ওরা ছড়িয়ে পড়েছিল।
শেষ পর্যন্ত কোথাও মেয়েটিকে রাখতে পেরেছিল কি না জানি না, জানবার কোনো উপায়ও নেই। 4 দিন পর আমার স্বামীর দেহ পাওয়া গিয়েছিল মমিনপুরের এক বাঁশবাগানে। নীরেন ব্যানার্জি বললেন, মেয়েটির আসল মা অর্থাৎ কুসুম দেবী কি? নীরেনবাবুর কথা শেষ হওয়ার আগেই রাধা বলল, না, ছোট দিদিমণি আগুনে পুড়ে মারা গিয়েছে। বড়বাবুর পরিবারে কেউ বেঁচে নেই। জ্ঞাতিদের মধ্যে কেউ কেউ ওই দিনই মরেছেন, আর কেউ কেউ জেলে আছেন, কিন্তু কুসুম দিদির মেয়েটির কোনো খবর নেই। মনে হয় সেও বেঁচে নেই। নীরেন ব্যানার্জি সামন্তবাবুর দিকে তাকিয়ে বললেন, থ্যাঙ্ক গড, কে বলে ভগবান নেই? রাধা দেবী, আপনি কি সেই মেয়েটিকে দেখতে চান? দেখতে পেলে চিনতে পারবেন। রাধা বলল, অবশ্যই পারব। ওই মেয়ের নাভির নিচে ছোট্ট একটা জরুল, জন্ম থেকেই। নীরেন ব্যানার্জি বললেন, আসুন আমার সঙ্গে। সামন্তবাবু, প্লিজ কাম। দরজা খুলবার আগে বন্দনা স্বামীকে বললেন, আমার মেয়ের কোল খালি করতে এসেছো? নীরেন ব্যানার্জি বললেন, প্রশ্নটা রাধা দেবীকে করো। রাধা বলল, না, কোল পূর্ণ করতে এসেছি। ঘরে ঢুকে সবাই দেখল কনক চাদরে ঢাকা ঘুমন্ত মেয়েটিকে পক্ষী মা যেমন তার ছানাকে আগলে রাখে তেমন করেই আগলে রেখেছে। রাধা ইঙ্গিত করতেই নীরেনবাবু শিউলির গায়ের চাদরটা সরাতেই সবাই দেখল নাভির নিচে ছোট্ট একটা জরুল। কনক আর বন্দনার চোখে একটা আশঙ্কা তিরতির করে কাঁপছে। রাধা সারা মুখে হাসি ফুটিয়ে বলল, যাক, আমি আর আমার স্বামী কথা রাখতে পেরেছি। এই মেয়ে আজ থেকে আপনাদের, কেউ কখনো দাবি করতে পারবে না। নীরেন ব্যানার্জি এগিয়ে এসে বললেন, রাধা দেবী, ওর মায়ের অভাব মিটেছে। এবার যে আমাকে একটি ভিক্ষে দিতে হবে। আমার যে একজন ধাই মা চাই। আপনি ছাড়া কাউকে দিয়ে সে অভাব পূর্ণ হওয়ার কথা নয়। রাধা শিউলির মুখের দিকে তাকিয়ে বলল, ওকে দেখার পর আমি কি ছেড়ে যেতে পারতাম? আপনারা যত তাড়াতাড়ি পারেন সেই উকিলবাবুর সঙ্গে দেখা করুন, তার ঠিকানা আমার কাছে আছে। নীরেন ব্যানার্জির মুখে হাসি ফুটল। তিনি হুকুম দেওয়ার মতো করে বললেন, এক্ষুনি হাবিলদার পাঠিয়ে বনমালী ঘাটা অ্যান্ড নবকুমার আটাকে ধরে নিয়ে এসো, ওরাই তো আসল লোক। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন একটি দিনে আবার নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।